আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এসএসসি ক্র্যাশ কোর্সে 10 মিনিট স্কুলের আজকের লাইভ ক্লাসে। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি সালাত মেহবুব সম্পদ আপনাদের সবার সাথে আজকে উপস্থিত হয়েছি। আমরা আজকে আম আটির ভেপু নিয়ে পড়তে যাচ্ছি, যেটি কিন্তু বাংলা সিলেবাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গদ্য। সো আমরা আগের দিন যে ক্লাসটি করেছিলাম এটি নিশ্চয়ই আপনারা সবাই করেছেন। সেই ক্লাসটিতে আমরা কিন্তু দুটি খুব সুন্দর কবিতা পড়েছিলাম, একটা বেশ ভালো ক্লাস হয়েছিল। আজকের ক্লাসও আমরা আশা করছি যে আপনাদের সবার সাথে মিলে একসাথে একটা খুবই সাকসেসফুল ক্লাস আমরা কিন্তু নিয়ে ফেলতে পারবো। সো আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন আমাদের সাথে সেটা একটু কমেন্টে জানিয়ে দিন, তাহলে আমরা বুঝতে পারবো যে কে কোন এলাকা থেকে আমার সাথে ক্লাসটি করছেন। আর আরেকটি কাজ করবেন, সেটি হচ্ছে বন্ধুদের সাথে ক্লাসটি কিন্তু এখনই শেয়ার করে দিন মানে মেনশন করে দিন, যেন যে বন্ধুরা এখন আমাদের সাথে ক্লাসটিতে যুক্ত হয়নি তারাও যেন চলে আসতে পারে আমরা একসাথে মিলে ক্লাসটি করে ফেলতে পারি। তাহলে চলো দেরি না করে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের কাজটি বা ক্লাসটি আমরা শুরু করে দেই। ইতিমধ্যে আমাদের সাথে অনেক বন্ধুরা যুক্ত হয়েছে। বরিশাল থেকে যুক্ত হয়েছে, লাইসা ইসলাম যুক্ত হয়েছে, মেনশন করে দিচ্ছে। আসসালামু আলাইকুম ভাইয়া বলছে সিরাজুল মনিরা। আমাদের সাথে কক্সবাজার থেকে যুক্ত হয়েছে এবং ঢাকা থেকে তো অনেকে আছেই। সো কুষ্টিয়া থেকে জয়েন করেছে ইবতিসাম তাহমিদ। হাসিবুল আলম ঢাকা থেকে আছে। আসসালামু আলাইকুম বলছে তানজিনা। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে জয়েন করার জন্য। বন্ধুদেরকে কিন্তু এখনই তাড়াতাড়ি মেনশন করে দাও, চলে আসতে বলো ক্লাসটিতে। কারণ যেহেতু আমরা শর্ট সিলেবাসের ক্লাসগুলো করছি, প্রত্যেকটি ক্লাস আমাদের কাছে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটা ক্লাস মিস করা মানে কিন্তু আমাদের জন্য অনেকটুকু পিছিয়ে যাওয়া। সো দেরি না করে আমরা যে আমাদের আজকের লেসন অর্থাৎ আম আটির ভেপু, সেটি নিয়ে আমরা পড়া শুরু করে দেই। আম আটির ভেপু কে লিখেছেন বলতো? আম আটির ভেপু লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এখানে বন্দ্যোপাধ্যায় এবং বিভূতিভূষণ আমরা যখন এই দুটি শব্দ পড়ছি, বারবার বলছি, সেটি হচ্ছে খুবই সতর্কতার সাথে বানানটি লিখতে হবে। অনেক ভুল হয়, অনেক বেশি স্টুডেন্টরা ভুল করে থাকে। তো এই জায়গায় আমি একটা জিনিস বলে দিই, একটা ট্রিক্স তোমাদেরকে বলে দিই, যে ট্রিক্সটা তোমরা সবাই যদি ফলো করো তাহলে তোমাদের জন্য পরবর্তীতে নাম্বার পেতে সহজ হবে। সেটি হচ্ছে, এটি বেশ কঠিন বানান। তো তুমি যখন সৃজনশীলে আম আটির ভেপু নিয়ে অ্যান্সার করবে, ফার্স্ট যে কাজটি করবে সেটি হচ্ছে প্রথমেই বলে নিবে যে লেখক বা আম আটির ভেপু যিনি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এই দুইটি শব্দ অর্থাৎ লেখকের নামটা তুমি তোমার খাতায় মেনশন করে দিবে আম আটির ভেপু নিয়ে সৃজনশীল উত্তর করার সময়। তাহলে যেটা হবে, শিক্ষক বুঝতে পারবেন যে না তুমি পড়াশোনা করেছো। এবং সেইটা মেনশন করার ক্ষেত্রে তোমাকে যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে সঠিকভাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বানানটি লিখতে হবে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে বানানটি রয়েছে অর্থাৎ বয়রসিকার ভয় দীর্ঘকার, এটি সবসময় মনে রাখবে। আমরা যেটি নিয়ে কনফিউশনে পড়ি সেটি হচ্ছে এতগুলো দীর্ঘকার থাকার কারণে আমরা এটিকে সঠিকভাবে লিখতে পারি না। এবং আরেকটি জিনিস মনে রাখবে, এটি কিন্তু বন্দ্যোপাধ্যায় নট পধ্যায়। এই জায়গাটাতে আমি একদম মার্ক করে বলে দিচ্ছি যে স্টুডেন্টরা কোন দুটি জায়গায় ভুল করে। একটা হচ্ছে এই যে বন্দ্যোপাধ্যায় লেখা আছে এখানে ভুল করে, এবং বিভূতিভূষণ এই যে দুইটা জায়গা রয়েছে এই দুইটা জায়গায় ভুল করে। অর্থাৎ এখানে বন্দ্যোপাধ্যায় হবে, এটা মনে রাখবা, আর দুটা দীর্ঘকার দিবা। তাহলেই তোমার কিন্তু একটা ভালো আইডিয়া হয়ে গেল যে আমাদের লেখকের নাম কি ছিল। তো এরপরে চলো আমরা প্রথমেই যে কাজটি করি, লেখক সম্পর্কে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটু জেনে নিই। তিনি জন্মগ্রহণ করেছেন 1824 সালের 24 পরগনার মুরারিপুর গ্রামে। এবং তার পিতার নাম ছিল কি বলতো? পিতার নাম ছিল মহানন্দা বন্দ্যোপাধ্যায়। সো এই জায়গায় আজকেও আমরা একটা ভুল দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে তার পিতার নাম, যখন আমরা সম্মানী ব্যক্তিবর্গের কথা বলবো তখন কিন্তু অবশ্যই আমাদেরকে চন্দ্রবিন্দু দিয়ে লিখতে হবে। এই জিনিসটা যেন আমাদের স্টুডেন্টরা একদমই ভুল না করে, ঠিক আছে? মাতার নাম কি ছিল? মাতার নাম ছিল মৃণালিনী দেবী। স্থানীয় বনগ্রাম স্কুল থেকে 1914 সালে, এই যে গুরুত্বপূর্ণ যেই সালগুলো রয়েছে সেটা কিন্তু আমি তোমাদেরকে কি করছি, মার্ক করে দিচ্ছি। তোমরা একটু দাগিয়ে নিতে পারো। আর ক্লাস শেষে তো তোমরা এই পিডিএফটার লিংক পেয়ে যাবে। সো ওটা নিয়ে খুব বেশি চিন্তা করার কিছু নেই। কিন্তু যখন তুমি এটা আরেকবার পড়বা তখন এই সালগুলা একটু ভালো মতো পড়ে নেওয়ার চেষ্টা কিন্তু সবাই করবে, ঠিক আছে? তো কলকাতা রিপন কলেজ থেকে আইএ এবং বিএ ডিগ্রি লাভ করেন এবং পরবর্তীতে কর্মজীবনে তিনি হুগলি, কলকাতা ও ব্যারাকপুরে বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেছেন। অর্থাৎ আমরা কিন্তু প্রথমেই দেখতে পেলাম কি তিনি জন্মগ্রহণ কোথায় করেছেন, জন্মস্থান কোথায়, এবং পরবর্তীতে
শিক্ষা জীবন সম্পর্কেও আমরা ধারণা পেয়েছি। শিক্ষা জীবনের পরে কি জানলাম কর্মজীবনে তিনি হুগলি, কলকাতা ও ব্যারাকপুরে বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেছিলেন। অর্থাৎ তোমাকে যদি একটা অনুধাবনমূলক প্রশ্ন করা হয় যে কর্মজীবনে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কি দিয়ে শুরু করেছিলেন, উত্তরটা আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও তো, যে উত্তরে আমরা এটির উত্তর কি বলবো। অর্থাৎ আমরা দেখতে পেয়েছি তিনি বিভিন্ন স্কুলে শিক্ষকতা দিয়ে শুরু করেছিলেন। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কর্মজীবনে কোন পেশা দিয়ে শুরু করেছিলেন, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বন্ধুরা। এটা কিন্তু বেশ কয়েকবার বিভিন্ন বোর্ডে এসেছে। তো সেই জায়গা থেকে তোমরা একটু আমাকে কমেন্টে জানাও যে এই যে প্রশ্নটা বললাম সেই প্রশ্নটার উত্তর কি হবে। আমরা অলরেডি কিন্তু উত্তর দেখছি, তোমরা বলছো টিচার, তোমরা বলছো হচ্ছে টিচার বলছো, শিক্ষকতা বলছো, শিক্ষক বলছো। আচ্ছা ঠিক আছে, তো মোটামুটি সবাই বুঝতে পেরেছো শিক্ষকতা। এখানে একটা জিনিস একটু দ্বিতীয় পত্রে একটু আইডিয়া দিই, সেটা হচ্ছে যখন তোমাকে প্রশ্ন করা হবে যে তিনি কি পেশায় নিয়োজিত ছিলেন, তখন কিন্তু কখনোই শিক্ষক বলবা না, বলবা শিক্ষকতা। কারণ শিক্ষকতাটা হচ্ছে পেশা। আর যদি জিজ্ঞেস করা হয় যে তিনি পেশায় কি ছিলেন, তখন তুমি উত্তর দিবা শিক্ষক ছিলেন। এই জিনিসটা একটু মনে রাখবা, তাহলে তোমাদের পরবর্তীতে উত্তর করতে আরো অনেক বেশি সহজ হবে। ঠিক আছে। শরৎচন্দ্রের পরে তিনি বাংলা কথা সাহিত্যের জনপ্রিয় শিল্পী ছিলেন। প্রাকৃতিক সৌন্দর্য ও গ্রাম বাংলার সাধারণ মানুষের সহজ সরল জীবনযাপনের জন্য অসাধারণ এক আলেখ্য নির্মাণ করে তিনি বাংলা কথা সাহিত্যে অমর হয়ে আছেন। প্রকৃতি এবং মানুষের জীবনের অভিন্ন সম্পর্কের চিরায়ত তাৎপর্যে তার কথা সাহিত্য মহিমা মণ্ডিত। অর্থাৎ বন্ধুরা এই জায়গাগুলোতে কি বোঝানো হয়েছে, বোঝানো হয়েছে যে তার লেখার মধ্যে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য এবং গ্রাম বাংলার সাধারণ মানুষের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। এবং গ্রাম বাংলার মানুষ যে সহজ সরল ভাবে, আমরা সবসময় একটু দেখি না যে গ্রামের মানুষের জীবনযাত্রা কিন্তু একদম সাবলীল একটা ভাব রয়েছে, একদম সহজ সরল জীবনযাপন, কোনো জটিলতা নেই। গ্রামের মানুষকে অনেক সময় মাটির মানুষ বলা হয়ে থাকে। সেই বিষয়গুলা, সেই যে উপমাগুলো, এগুলা কিন্তু আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখাতে অনেক বেশি দেখতে পাই। তো এই জিনিসটা কিন্তু এখানে বলা হয়েছে। প্রকৃতি এবং মানুষের জীবনের অভিন্ন সম্পর্কের চিরায়িত তাৎপর্যে তার কথা সাহিত্য মহিমান্বিত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাস কি ছিল, এটা কিন্তু আমাদের জন্য জেনে রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার অত্যন্ত গুরুত্বপূর্ণ উপন্যাস ছিল হচ্ছে পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, ইছামতি এবং দৃষ্টিপ্রদীপ। এখানেও তোমাদের একটি বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি উপন্যাসগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পথের পাঁচালী সম্পর্কে মনে রাখা। এই প্রশ্নটা প্রায় প্রত্যেকটি বোর্ডে বা হচ্ছে প্রত্যেক বছর কোনো না কোনো বোর্ডে এসে থাকে, সেটি হচ্ছে পথের পাঁচালী কোন ধরনের উপন্যাস। সেটির উত্তরে কিন্তু তোমাকে বলতে হবে পথের পাঁচালী হচ্ছে এক ধরনের উপন্যাস। অর্থাৎ প্রশ্নটি হবে পথের পাঁচালী কোন ধরনের সাহিত্যকর্ম। ঠিক আছে, আশা করি তোমরা এটার উত্তর করে দিতে পারবে। সো পরবর্তীতে রয়েছে গল্প গ্রন্থ মেঘমল্লার মরিফুল যাত্রা বদল। আর ইছামতি উপন্যাসের জন্য তিনি রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন। এখানেও আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে কোন উপন্যাসের জন্য তিনি রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন। এটার উত্তর কি করতে পারবা না? এটার উত্তর হচ্ছে ইছামতি উপন্যাসের জন্য তিনি রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন। 1950 সালের 1 সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। বন্ধুরা তোমাদের সুবিধার্থে, একদম শুধুমাত্র তোমাদের সুবিধার্থে আমি কিন্তু একদম আজকে কিন্তু খুব বেশি উপন্যাস, খুব বেশি সাহিত্যকর্ম মনে রাখতে বলছি না, বলছি দুটা উপন্যাসের ক্রাইটেরিয়াটা মনে রাখো। এক, পথের পাঁচালী কোন ধরনের সাহিত্যকর্ম, উত্তর করে জানাও। দুই, ইছামতি কোন ধরনের সাহিত্যকর্ম, বা হচ্ছে রবীন্দ্র পুরস্কারে কোন সাহিত্যকর্মের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন। এক এবং দুই, এই দুটা জিনিস লিখে তোমরা একটু কমেন্টে জানাও তো, একবার তোমাদের প্র্যাকটিস হয়ে যাক, তাহলে কিন্তু আর ভুলার একদমই সম্ভাবনা থাকবে না। ঠিক আছে, সো এটা হচ্ছে তোমাদের জন্য আজকে খুব সহজ করে বললাম, লেখক পরিচিতি থেকে তোমরা এই কাজটি করতে পারো। আর হচ্ছে তোমরা নিজেরা একদম কি নোট, কি ওয়ার্ডস গুলো দিয়ে, অর্থাৎ একদম মেইন ইম্পর্টেন্ট যে নোট ওয়ার্ড গুলো বা শব্দগুলো আমি বলছি, সেগুলো দিয়ে কিন্তু নিজেদের একটা নোট তৈরি করে রেখো। কারণ তুমি যখন একদম পরীক্ষার হলে যাবে, অথবা ধরো একদম সকালবেলা ঘুম থেকে উঠে একবার দেখে যেতে যাচ্ছ, এত বড় লেখক পরিচিতি কিন্তু তোমার পক্ষে পড়া সম্ভব হবে না। তুমি জাস্ট যেন একবার চোখ বুলিয়ে দেখে নিতে পারো, সেই জন্য একটা ছোট্ট নোট কিন্তু তোমার নিজের তৈরি করে রাখতে ভুলো না। আর এইটা পরের জন্য কিন্তু, মানে পরে করব এই জন্য পিছিয়ে থেকো না বা ফেলে রেখো না। কারণ
তুমি মাত্র অল্প কিছু গল্প নিয়ে এখন পড়াশোনা করতে হচ্ছে। সো এখনের কাজটা আমরা যদি এখনই করে ফেলি তাহলে কিন্তু আমাদের পরে আর প্রেসার পড়বে না। সো আমাদের মোটামুটি লেখক পরিচিতি আমরা পড়ে ফেলেছি, আমরা হচ্ছে গল্পটা পড়া শুরু করব। যেহেতু গল্প পড়ছি, খুব বেশি এমন না যে সম্পূর্ণ বা সবগুলো লাইনের ব্যাখ্যা তোমাদেরকে বলতে হবে বা বোঝানো লাগবে। যেই যেই লাইনের ব্যাখ্যাগুলো তোমাদের জন্য জানা অনেক বেশি প্রয়োজন, সেগুলো আমি সব ব্যাখ্যা করে দিব। আর আরেকটা রিজন হচ্ছে, তোমাকে এই গল্পটা পুরাটাই আমাদের এই ক্লাসটিতে লেখা হয়েছে যেন তোমার যদি কোনো জায়গায় মনে করো যে ভাইয়া এই লাইন তো এক্সপ্লেন করেনি কিন্তু আমি বুঝতে সমস্যা হচ্ছে, অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি কমেন্টে তোমার সেই প্রশ্নগুলোর উত্তর করার সর্বোচ্চ চেষ্টা করব। ঠিক আছে? সো আরেকটা বিষয় হচ্ছে, গল্প পড়ানোর ক্ষেত্রে যেহেতু এই জিনিসটা অনেক বড়, সেই জায়গায় আমি আগেই বলে রাখি, সেটা হচ্ছে আমি সারাংশটা বলি। গল্পের ক্ষেত্রে কিন্তু সারাংশ হয়, সারমর্ম না, এটা মনে রাখবা। সারাংশটা কি? এই গল্পে আমরা গ্রামের মানুষের সহজ সরল জীবনযাপনের যে বিষয়টি সেটি দেখতে পারবো। একটু মাথায় রেখো, এগুলো কিন্তু তোমাদের সৃজনশীল উত্তর করার ক্ষেত্রে সাহায্য করবে। তুমি যখন এই গল্পটা পড়বা তখন তোমার এই কি যে শব্দগুলা, মানে একদম মেইন যে শব্দগুলা বললাম, যে গ্রামের মানুষের সহজ সরল জীবনযাপনকে এই গল্পে আমরা দেখতে পারবো। এটা কিন্তু তোমার মাথায় রিলেট করতে হবে যে আমি কোন জায়গায় এই জিনিসটা দেখতে পাচ্ছি। প্রয়োগমূলক, উচ্চতর দক্ষতামূলক, দুই জায়গার জন্য। ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমরা সবাই একটু রিলেট করব। ২ নাম্বার হচ্ছে ভাই বোনের অর্থাৎ পরিবারের মধ্যে যে একটা সম্পর্ক, বিশেষ করে ভাই বোনের মধ্যে অর্থাৎ আপন ভাই বোনের মধ্যে যে এক ধরনের বন্ডিং, এক ধরনের সম্পর্ক, সেই সম্পর্কের যে বৈশিষ্ট্যগুলো সেটি আমরা এই জায়গাটিতে বা এই গল্পটিতে দেখতে পারবো। সো ২টার কথা বললাম, একটা হচ্ছে কি গ্রাম বাংলার সহজ সরল জীবনযাপন, ২ নাম্বার হচ্ছে কি বলতো ভাই বোনের মধ্যে যে স্নেহের সম্পর্ক সেটি দেখতে পেরেছি। ঠিক আছে? বা পারিবারিক যে একটি সম্পর্ক সেটি আমরা দেখেছি। তো চলো এই দুইটি মেইন জিনিস আমরা কোন কোন জায়গায় দেখতে পেরেছি সেটি একটু দেখে নেই। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটি কিন্তু অবশ্যই আমাদেরকে জানিও, আমি বারবার বলছি। এবং কোনো কোনো জায়গায় যদি আমার মনে করো তোমার বুঝতে সমস্যা হচ্ছে, অথবা তোমার কোনো কোথাও অনুধাবনমূলক একটা প্রশ্ন মনে হচ্ছে ভাইয়া এইটার ব্যাখ্যা কিভাবে হবে, সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই ক্লিয়ার হয়ে নিও। কারণ আমরা টার্গেট নিয়েছি কি, আমরা টার্গেট নিয়েছি এই ১ ঘন্টা ক্লাস করেছি, এরপর আমরা সবাই বাসায় আর আর আধা ঘন্টা বা ১ ঘন্টা সময় দিব। শেষ। আমার এই গল্পের মাটির ভেপু নিয়ে একদম ১০০ তে ১০০ প্রিপারেশন যেন কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে? সো একটু সময় দিতে হবে। এই পুরা আমাদের ক্লাসটাতে একটু তোমাকে সময় দিতে হবে। আর ওভারঅল তোমাকে শিখার জন্য একটু বাসায়ও সময় দিতে হবে। ঠিক আছে? সো আর আমরা হচ্ছে ফ্রুটফুল করব ক্লাসটাকে। তো ইন্টারেক্টিভ একটা ক্লাস। আমি কিন্তু কমেন্ট সবগুলার প্রতিনিয়ত দেখছি। আমার কাছে মোবাইল আছে। আমি দেখছি যে তোমরা কোনো কোয়েশ্চেন করছো কিনা। সো যার যে প্রশ্ন থাকে এবং অথবা যার যে ধরনের মনের কথা আসে বা রিপ্লাই দেওয়ার মনে হয়, ভাইয়া ৮টা কি ৯টা বা হচ্ছে কি বলা হচ্ছে, সাথে খালি লিখে ফেলো। লিখে ফেলতে তো কোনো সমস্যা নেই। লিখে ফেললে আমরা পরে দেখতে পারবো। ঠিক আছে? তো চলো শুরু করি। সকালবেলা ৮টা কি ৯টা হরিহরের পুত্র আপন মনে রোয়াকে বসিয়া খেলা করিতেছে। তাহার একটা ছোট্ট টিনের বাক্স আছে, সেটা ডালা ভাঙা। এখানে তোমার প্রশ্ন হতে পারে, ভাইয়া রোয়াকে একটা শব্দ কিন্তু বলা হয়েছে, রোয়াকে শব্দটির অর্থ কি? এটা নিশ্চয়ই প্রশ্ন আসছে। রোয়াক তো ভাইয়া বুঝতেছি না। কিন্তু বাংলার মজাটা কোথায় জানো? বাংলার মজাটা হচ্ছে সবসময় আশেপাশে কোন প্রেক্ষাপটে, কোন কনটেক্সটে কথাটা বলা হয়েছে। বলা হয়েছে হরিহরের পুত্র আপন মনে রোয়াকে বসিয়া খেলা করিতেছে। অর্থাৎ তোমাকে কিন্তু পরের শব্দটি দিয়ে তুমি কিন্তু একটা ধারণা করতে পারছো যে এটি বসার একটা জায়গা, মানে বসে এটার উপরে যেহেতু বসতে পেরেছে তাহলে এখানে বসে খেলাধুলা করা যাচ্ছে, তার মানে এটা একটা বসার জায়গা। তোমরা যদি একদম কনটেক্সচুয়াল মিনিং জানতে চাও তাহলে রোয়াক মানে হচ্ছে ঘরের সামনে বসার যে জায়গা, যেখানে বসা যায়, খেলাধুলা করা যায়, সেই জায়গাটি থেকে মূলত হচ্ছে রোয়াক বলা হয়ে থাকে। আরো সহজভাবে বোঝানোর জন্য বলি, আমাদের বাসায় যে সাধারণ বারান্দা আছে, শহরের বাসায় আমরা বুঝতে পারি না, আমাদের জাস্ট খালি আমরা দেখি যে বিল্ডিং এর মাঝখানে রুম, রুমের সাথে বারান্দা। কিন্তু গ্রামের যে দৃশ্য, গ্রামের দৃশ্যটা কল্পনা করে একটু দেখো তো, সেটা হচ্ছে কি যে তোমার একটা ঘর, ঘরের সামনে বেশ একটা জায়গা, একটু উঁচু পাটাতনের মতো জায়গা, এর সামনে উঠোন। তো ওই জায়গাটিকে মূলত, যে জায়গার উঁচু জায়গাটা বললাম যেখানে মানুষ বসে থাকে ধরো, অথবা সন্ধ্যাবেলা বিকেল বেলা হচ্ছে হয়তো ধরো একজন আরেকজনের সাথে গল্প করে, বিভিন্ন ধরনের লুডো খেলে, অথবা এই যে জায়গাটা সেটিকে রোয়াক বলা হয়ে থাকে। আশা করি পরিষ্কার হয়েছে। আরেকটা বিষয় দেখো, এখানে একটা অবজেক্টিভের কিন্তু জায়গা ছিল, হরিহরের পুত্র। তার মানে কি আমরা গল্পে যে ভাই বোনের চরিত্রের কথা বলেছিলাম সেই ভাই বোনের চরিত্রের মধ্যে
যে পিতা অর্থাৎ পরিবারের প্রধান তার নাম কিন্তু কি বলতো, হরিহর। এই অবজেক্টিভটা কিন্তু অবশ্যই অবশ্যই মনে রাখো বন্ধুরা, ঠিক আছে? তো বাক্সের সমুদয় সম্পত্তি সে উপুর করিয়া মেঝেতে ফেলিয়াছে। একটা রং উঠা কাঠের ঘোড়া, 4 পয়সা দামের একটা টোল খাওয়া টিনের ভেপু বাসি, গোটা কতক করি, এগুলো সে মায়ের অজ্ঞাতসারে লক্ষ্মী পুজোর করির চুপড়ি হইতে খুলিয়া লইয়াছিল ও পাছে কেহ টের পায় এই ভয়ে সর্বদা লুকাইয়া রাখে। একটা 2 পয়সা দামের পিস্তল, কতগুলো শুকনো নাটা ফল। বন্ধুরা, এই যে অংশটুকু আমি পড়লাম, এই অংশটুকুতে তোমরা কি একটু রিলেট করতে পারছো, যে অথবা একটু ধারণা করো তো যে এইখানে কোন প্রেক্ষাপটের কথা বলা হয়েছে? আমি যে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমি যে দুইটা কথা বলেছিলাম এই দুইটার একটা এখানে হবে না। সো তোমাদের কাছে একটু জানতে যাচ্ছি, সেটা হচ্ছে যে কোন প্রেক্ষাপটে এই লাইনটাকে এখানে রচনা করা হয়েছে বা দেওয়া হয়েছে। একটু একটু চিন্তা করে দেখো তো, দেখি অ্যান্সার করতে পারো কিনা। তাহলে আমরা মানে তুমি যদি আমার সাথে একটু ইন্টারঅ্যাক্টিভ ক্লাস চিন্তা করো, সেটা আমি তোমাকে বললাম, তুমি সাথে সাথে একটু উত্তর করো তো। আমি যদি না হয় আমি তো অবশ্যই অবশ্যই ব্যাখ্যা করে দেবো, ঠিক আছে? সো একটু চেষ্টা করে দেখো যে তোমরা হচ্ছে এই জিনিসটার উত্তর করতে পারছো কিনা। তা পরে কিন্তু আমি অবশ্যই উত্তর করে দেবো। সো যে জায়গাটা অনেকে চেষ্টা করছো যে আচ্ছা, সো আচ্ছা, সো যেহেতু এখানে মোটামুটি যে জিনিসটি দেখলাম সেটা হচ্ছে যে এই জায়গাটায় তো তোমরা বলতেছো যে এখানে পরিবারের মধ্যে যে সম্পর্ক, ঠিক আছে, এক জায়গা থেকে এই জিনিসটা কিন্তু রিলেটেড যে হরিহরের পুত্র, আচ্ছা, ঘরের মধ্যে থেকে খেলাধুলা করছে, কিন্তু মেইন জায়গাটা একটু মিস হয়েছে, কি বলতো? সেটা হচ্ছে দেখো প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু অনেক কম, মানে তাদের অর্থাৎ এই যে হরিহরদের আর্থিক অবস্থা, পারিবারিক যে আহ আর্থিক অবস্থা, সেটি কিন্তু একটু সচ্ছল, অর্থাৎ তারা কিন্তু সচ্ছল ছিল না, এই বিষয়টা বোঝানো যাচ্ছে। যেমন দেখো এখানে বলা হয়েছে কি, বলা হয়েছে টোল খাওয়া টিনের ভেপুবাসী, গোটা কত করি, রং উঠা কাঠের ঘোড়া, অর্থাৎ তাদের কিন্তু এরকম সামর্থ্য নেই যে চাইলেই তারা কি করবে, খেলনার জন্য বা কোনো কারণে নতুন ঘোড়ার গাড়ি মানে কাঠের ঘোড়া কিনবে বা অন্যান্য সামগ্রী কিনবে। বলা আছে 4 পয়সা দামের একটা টোল খাওয়া ভেপুবাসী, অর্থাৎ ভেপুবাসীর যে দাম সেটাও কিন্তু একদম স্পেসিফিক করে বলা দেওয়া হয়েছে। বন্ধুরা, এখানে আরেকটা বিষয় মনে রাখবে, সেটা হচ্ছে এই যে দেখো 4 পয়সা দামের টোল খাওয়া ভেপুবাসী, এটাও কিন্তু তোমার জন্য একটা বেশ ভালো অবজেক্টিভ, ঠিক আছে? বলা থাকবে ভেপুবাসীর কত পয়সা ছিল বা ভেপুবাসীর মূল্য কত ছিল, তখন কিন্তু তোমাকে বলতে হবে যে 4 পয়সা দামের টোল খাওয়া ভেপুবাসী। আচ্ছা, একজন আমাকে খুব সুন্দর একটা উত্তর দিয়েছে, সেটা হচ্ছে শৈশবের দুরন্ত স্মৃতি। হ্যাঁ, দুরন্ত স্মৃতি আসবে না, এটা হচ্ছে শৈশবের কথা, অর্থাৎ একটা শিশুর বেড়ে ওঠা, যে সামনে সে খেলাধুলা করবে, বিভিন্ন জিনিস নিয়ে খেলাধুলা করবে, এটাও কিন্তু একটা তোমার জন্য ভালো উত্তর হতে পারে বন্ধুরা, ঠিক আছে? সো আমরা যেটা বলছিলাম, এরপরে চলো, কিছু তাহাকে দিয়েছে, কিছু নিজের পুতুল বাক্সে রাখা হয়েছে, খান কত খাপড়ার কুচি। এটা তো বেশ কঠিন একটা প্রশ্ন, যে খাপড়ার কুচি মানে কি? বন্ধুরা, ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। খাপড়ার কুচি মানে হচ্ছে কলসি হাঁড়ি, মানে আমরা বিভিন্ন সময় মাটি, আরেকটা জিনিস বুঝে রাখবো, সেটা হচ্ছে যে এই আমাদের যে আহ, আমাদের যে গ্রাম বাংলার কথা বলছি, বা যে সময়কার প্রেক্ষাপটে এই সাহিত্যকর্মটা রচনা করা হয়েছিল, সেটার সময় কিন্তু মাটির বিভিন্ন জিনিস ব্যবহার করা হতো। তো এই জায়গাটাতে কি বলতো, এই জায়গাটাতে হচ্ছে খাপড়ার কুচি মানে বোঝানো হয়েছে কলসি হাঁড়ি প্রভৃতির ভাঙা অংশ, মানে থাকে না যে বিভিন্ন ধরনের ভাঙা অংশ আমরা হয়তো অনেক সময় কালেক্ট করে রাখি, অনেক সময় ইটের টুকরা দিয়ে আমরা বিভিন্ন ভাবে খেলাধুলা করার চেষ্টা করি, অনেক সময় বাচ্চারা কি করে একটা ইটের টুকরা নিয়ে ঠাস করে ঢিল দেয়, এটাই এক ধরনের খেলা। সো এই ধরনের কলসির বা হচ্ছে মাটির কলসি বা হাড়ির প্রভৃতির ভাঙ্গা অংশকে কি বলা হয়, খাপড়ার কুচি। এটা কিন্তু একটু তোমরা নোট ডাউন করে রেখো, হ্যাঁ, আমি লিখে রাখছি না যেহেতু জায়গা এখানে একটু কম রয়েছে, কিন্তু তোমরা একটু লিখে রেখো যে এটা কি হাড়ি বা কলসির ভাঙ্গা অংশ, খাপড়ার কুচি বলা হয়েছে। গঙ্গা যমুনা খেলিতে এই খাপড়াগুলির লক্ষ্য অব্যর্থ বলিয়া বিশ্বাস হয়, সে এগুলো সযত্নে বাক্সে রাখিয়া দিয়েছে। যে কথাটি বলছিলাম যে অনেক শিশুরাই কিন্তু এই ধরনের খেলাটা খেলে, যে যে কোনো ধরনের একটা ইটের টুকরা অথবা কোনো একটা ভাঙা অংশ ঢিল দেয়, পানিতে ঢিল দেয়, অনেক সময় মাটিতে ঢিল দেয়, এই যে এই জায়গাটাই কিন্তু, এই কথাটি কিন্তু আমরা পরের লাইনেই দেখতে পারলাম। তো এগুলো তাহার মহামূল্যবান সম্পত্তি, এতগুলো জিনিসের মধ্যে সবে সে টিনের বাঁশিটা কয়েকবার বাজাইয়া সেটির সম্বন্ধে বিগত কৌতূহল হইয়া তাহাকে একপাশে রাখিয়া দিয়েছে। কাঠের ঘোড়া নাড়াচাড়া করা হইয়া গিয়াছে, সেটিও একপাশে পিজড়া পোলের আসামির ন্যায় পড়িয়া আছে। বর্তমানে সে গঙ্গা যমুনা খেলিবার খাপড়াগুলোকে হাতে লইয়া
মনে মনে দাওয়ার উপর গঙ্গা যমুনার ঘর আঁকা কল্পনা করিয়া চোখ বুজিয়া খাপড়া ছুঁইয়া দেখিতেছে তা ঠিক হয়েছে কিনা। বন্ধুরা, এখানে মূলত যে ব্যাখ্যাটা তোমাদের জানা প্রয়োজন সেটা হচ্ছে আমরা শিশু বয়সে বা আমরা যখন অনেক ছোট বয়স ছিলাম তখন কিন্তু আমরা বিভিন্ন ধরনের জিনিস কল্পনা করতাম। আমরা কল্পনা করতাম আমরা বন্দুক নিয়ে খেলাধুলা করছি। আমরা কল্পনা করতাম আমরা ঘোড়ার গাড়িতে চড়ে ঘুরছি। আমরা কল্পনা করতাম আমাদের মানে একটা দেশে একটা রাজা ছিল। এরকম গল্প আমাদেরকে বলা হতো এবং এটা কিন্তু আমরা কল্পনা করতে পারতাম। সো বাকি যে অংশটুকু আমি বললাম এই অংশটিতে মূলত একটা কিশোর, একটা শিশুর কল্পনা শক্তি বা কল্পনার যে জায়গাটা সেটির ব্যাখ্যা কিন্তু এখানে দেওয়া হয়েছে। এখন তোমার নিশ্চয়ই কিছু প্রশ্ন আছে যে ভাইয়া পিঁজরা পোলের আসামি এটা কি জিনিস? এটা তো আজকে প্রথমবার শুনলাম। এটা কেন এটা এখানে বলা হয়েছে? আচ্ছা, পিঁজরার পোলের আসামি থেকে বুঝতে পারছো যে কোনো অপরাধের দায়ে যাদেরকে কি করা হয় বন্দী করে রাখা হয় বা বিভিন্নভাবে শাস্তি দেওয়া হয়ে থাকে তাদেরকে কিন্তু আসামি বলা হয়ে থাকে। আর পিঁজরায় পড়া আসামি বলতে বোঝানো হয়েছে খাঁচায় পড়ে থাকা, মানে হচ্ছে এই যে ধরো যেখানে হচ্ছে আসামিদেরকে আটকিয়ে রাখা হয় সেখানে পড়ে থাকা অবহেলিত আসামিদের বোঝানোর ক্ষেত্রে এটি বোঝানো হয়েছে। অর্থাৎ একদম অবহেলা করা আর অর্থে কিন্তু এই উপমাটি এটা সবসময় রাখবা যখন একটা কিছুর সাথে অন্য কোনো একটা কিছুর তুলনা করা হয় সেটিকে উপমা বলা হয়ে থাকে। এখানে উপমার মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে। ঠিক আছে? তো পরবর্তীতে চলো দেখি কি রয়েছে। এমন সময় তাহার দিদি দুর্গা উঠানের কাঁঠালতলা হইতে ডাকিল, অপু ও অপু। প্রথম প্রশ্ন সেটা হচ্ছে হরিহরের পুত্রের নাম কি ছিল? আমাকে একটু কমেন্টে এক্ষুনি জানাও তো তাড়াতাড়ি। দেখি কে আগে আমাদের সাথে কমেন্টে উত্তর জানাতে পারে যে হরিহরের পুত্রের নাম কি ছিল। হরিহরের পুত্রের নাম কি ছিল একটু কমেন্টে আমাদেরকে জানিয়ে দাও, তাহলে আমরা বুঝতে পারবো যে কে কে আমাদের সাথে একদম অ্যাক্টিভলি ক্লাস করছে। হরিহরের পুত্রের নাম অপু বলেছ, সুরভি সুলতানা, জিমাউল হক, সাবারানা সুলতানা, রেজওয়ানা বলেছ, তারপর হচ্ছে আরো বলেছো আমাদের সাথে আছো। আর কে কে বলেছো একটু দেখে নেই। মেহেদি হাসান বলেছো, তাসনিয়া নাসির বলেছো। আচ্ছা ঠিক আছে। সো তোমরা বুঝতে পেরেছো যে এমন সময় তাহার দিদি দুর্গা উঠানের কাঁঠাল তলা হইতে ডাকিল, অপু ও অপু। অর্থাৎ আমরা যে ভাই বোনের কথা বলছিলাম সেখানে ভাইকে বলতো ভাই হচ্ছে অপু, এবং আমরা যে বোনের নাম বলছি বোনের নাম কি একটু কমেন্টে জানাও তাড়াতাড়ি, একদম দেরি না করে চটপট। তোমরা একদম রেডি থাকবা যে তুমি পড়তেছো, বুঝতেছো, তোমাকে প্রশ্ন করব, সাথে সাথে কমেন্ট উত্তর করতে হবে। ঠিক আছে? তো এইটাতে যেন একদম দেরি না হয়। তো বোনের নাম কি ছিল? বোনের নাম ছিল কিন্তু অলরেডি কমেন্ট আসা শুরু হয়েছে দুর্গা বলে। তোমরা সবাই মোটামুটি সঠিক উত্তর দিচ্ছ। এটা আসলে তোমাদেরকে এখন প্রশ্ন হতে পারে ভাইয়া এটা তো আমি মাত্রই পড়লাম। আমি কেন তোমাদেরকে কমেন্টে জিজ্ঞেস করি, কারণ কমেন্টে জিজ্ঞেস করার পরে তোমার যেটা হয় তুমি কিন্তু এটা একটু লিখতেছো, তোমার এটা নিয়ে 1 সেকেন্ড হলেও চিন্তা করতে হচ্ছে। এই চিন্তা করার কারণে তোমার একদম প্র্যাকটিসটা কিন্তু হয়ে যাচ্ছে। তো যেটা দেখছিলাম যে আমরা দুইটা চরিত্র, মেইন চরিত্রের নাম জেনে ফেললাম। সে এতক্ষণ বাড়ি ছিল না, কোথা হইতে এইমাত্র আসিল। তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত, মানুষের গলার আওয়াজ পাইয়া অপু কলের পুতুলের মতো লক্ষ্যের চুপড়ির কড়িগুলো তাড়াতাড়ি লুকাইয়া ফেলিল। পরে বলিল, কিরে দিদি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে দুর্গা বাড়িতে ছিল না, বাড়িতে আসার পর সে কিন্তু আসছে যখন তখন কিন্তু অপু কি করলো, অপু কিন্তু সতর্কতা মানে সতর্ক হয়ে তার যে খেলাধুলার সামগ্রী ছিল সেগুলো কিন্তু লুকায় ফেলছে। কেন লুকাইছে? কারণ অনেক সময় এরকম একটা ধারণা কাজ করে যে হচ্ছে বড় বোনরা হয়তো আমাদেরকে বকা দিবে বা আমাদের বড় যে ভাই বোনরা আছে তারা আমাদেরকে বকা দিবে, তো সেই জায়গা থেকে সে কি করলো, লুকিয়ে ফেললো। এখন পরে দেখো দুর্গা হাত নাড়িয়া ডাকিল, আয় এদিকে শোন। দুর্গার বয়স 10 বা 11 বছর হইল। খুবই খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ, সেটা হচ্ছে দুর্গার বয়স কত। এই প্রশ্নটা অসংখ্য বার কিন্তু এসেছে, তোমরা একটু মাথায় রেখো এবং এটা হচ্ছে ভালো মতো সবাই একটু মনে রাখার চেষ্টা করো। দুর্গার বয়স হচ্ছে 10 বা 11, অর্থাৎ 10 থেকে 11-র মধ্যে, এবং তোমাদের অপশনে এই বিষয়টি বা এভাবেই দেওয়া থাকবে 10-11। তো এটা একটু মনে রেখো। গড়ন পাতলা পাতলা, গড়ন পাতলা পাতলা, রং অপুর মতো অতটা ফর্সা নয়, একটু চাপা। অর্থাৎ এই লাইন থেকে আমরা বুঝতে পারলাম অপু কি, অপু দেখতে কেমন ছিল। অপু কিন্তু ছিল ফর্সা এবং অপু কিন্তু আহ গড়ন পাতলা এবং অপু কিন্তু ফর্সা ছিল, কিন্তু দুর্গা কিন্তু অপুর মতো ফর্সা নয়। ঠিক আছে? হাতে কাচের চুড়ি, পরনে ময়লা কাপড়, মাথার চুল রুক্ষ বাতাসে উড়িতেছে, মুখের গড়ন মন্দ নয়, অপুর মতো চোখগুলো বেশ ডাগর ডাগর। অপু রোয়াক হইতে নামিয়া কাছে গেল, বলিল, কে রে। বন্ধুরা, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের মধ্যকার একটা কথোপকথন চলছে, মানে তারা নিজেরা নিজেদের সাথে কথা বলছে। দুর্গার হাতে একটা নারিকেলের মালা, সেটা সে নিচু করিয়া দেখাইলো কতগুলো কচি আম কাটা। কচি আম কাটা সুর নিচু করিয়া বলিল, মা ঘাট থেকে আসেনি তো। অপু ঘাড় নাড়িয়া বলিল, উহু।
দুর্গা চুপি চুপি বলিল, একটু তেল আর একটু নিয়ে আসতে পারিস, আমের কুশি জারাবো। এখানে বন্ধুরা তোমাদের নিশ্চয়ই প্রশ্ন, ভাই এটা কি জিনিস, কি বলতেছেন এগুলা, আমের কুশি জারাবো? আম তো চিনছি, কিন্তু আমের কুশি কি, এটা নিয়ে তোমাদের সবার কি প্রশ্ন আছে কিনা? যার যার প্রশ্ন আছে একটু কমেন্টে বলো তো ভাই, যে এটা কি আমার এক্সপ্লেন করা লাগবে কিনা, যে আমের কুশি কি। যদি লাগে আমি বলবো, না হলে আমি বলবো না, তোমরা সবাই যদি বুঝো। ঠিক আছে। সো দুর্গা চুপি চুপি বলিল, একটু তেল আর একটু নুন নিয়ে আসতে পারিস কিনা। তো এখানে আরেকটা মজার জিনিস দেখো, সেটা হচ্ছে সে কিন্তু একটা প্রশ্ন করেছে যে আহ, মা আসছে কিনা। অর্থাৎ মা আসার কথা কেন জিজ্ঞাসা করেছে, মা ঘাট থেকে আসেনি তো, এই কথাটি কেন বলেছে? একটা আতঙ্কে, কারণ তারা তাদের যে কাজকর্ম বা তারা যে কাজটি তারা করছে সেটি হয়তো তার মা পছন্দ করবেন না, তাকে বকা দিবেন। অর্থাৎ এখানে কিন্তু আমরা কি দেখতে পারি, পারিবারিক যে সম্পর্ক, একজন আরেকজনের প্রতি শ্রদ্ধাবোধ, অর্থাৎ মা যেটি পছন্দ করছেন না সেটি না করার কারণে তাকে বকা দিতে পারে, অথবা মায়ের প্রতি যে ভয়, সেই বিষয়টিও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো, একটা সৃজনশীল প্রশ্ন কিন্তু অনেকগুলো অ্যাঙ্গেল থেকে উত্তর করা যেতে পারে, তো একটু চিন্তা করবা, তোমার উদ্দীপকের সাথে কোনটা মিলে সেটা দেখবা, এরপরে গিয়ে উত্তর করবা। ঠিক আছে। তো আমের কুশি জোড়াবো, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। উত্তর যদি তোমরা নাও করতে পারো তাও আমি অ্যান্সার করে দিব। আমের কুশি বলতে মূলত বোঝানো হয়ে থাকে কচি আম। আমরা আম ভর্তা সবাই খেয়েছি, একটা জিনিস নিশ্চয়ই তোমরা জানো, সেটা হচ্ছে পাকা আমের ভর্তা খাওয়াও মজা, কিন্তু কাঁচা আমের ভর্তা কিন্তু শুকনো মরিচ দিয়ে খাওয়া বেশ বেশি মজা। তো এখানে তারা মূলত বোঝাতে চেয়েছে যে দুর্গা গাছ থেকে একটা কচি আম, অর্থাৎ একটু কাঁচা টাইপের একটা আম পেড়ে এনেছে, যেটা ভাই বোন মিলে তারা এখন খাওয়ার চেষ্টা করছে, এবং তাদের যে কর্মকাণ্ডটি সেটা হয়তো তাদের মা পছন্দ নাও করতে পারে। তো এই অংশটি আশা করি তোমাদের জন্য পরিষ্কার। পরবর্তীতে হচ্ছে, দুর্গা বলিল, পটলিদের বাগানে সিঁদুর কৌটার তলায় পড়েছিল। অর্থাৎ কি পড়েছিল, ওই যে কচি আম সেটা পড়েছিল কোথায়, এটা মনে রেখো যে পটলইদের বাগানে সিঁদুর কৌটার তলায়, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা নৈবেতিক। এটা নৈবেতিকের থেকেও বেশি আসে কোথায় জানো, জ্ঞানমূলক প্রশ্নে, যে আম বা পটলইদের বাগানের কোথায় বা কোন গাছের তলায় আম পড়েছিল, সিঁদুর কৌটার তলায়। খুব ভালো মতো মনে রেখো, বানানটির ক্ষেত্রে খেয়াল রেখো, সিঁদুর বানানে চন্দ্রবিন্দু আছে। আন দেখি একটু নুন আর তেল। নুন আর তেল কেন ব্যবহার করা হচ্ছে? ব্যবহার করা হচ্ছে কিন্তু তোমার এই যে আম ভর্তা করে খাওয়ার জন্য উপ সামগ্রী হিসেবে, অর্থাৎ ব্যবহারযোগ্য সামগ্রী হিসেবে। অপু দিদির দিকে চাহিয়া বলিল, তেলের ভার ছুলে মা মারবে যে, আমার কাপড় যে বাসি, তুই যা না শিগগির করে, মার আসতে এখনো ঢের দেরি, খার কাচতে গিয়েছে শিগগির যা। খার কাচা মানে কি, খার কাচা মানে বোঝানো হয়েছে যে ঘাটে কাপড় কাচতে গিয়েছে। ঠিক আছে, পরিষ্কার। তোমরা কিন্তু একটু নোট ডাউন করে রেখো বন্ধুরা, কারা কারা নোট ডাউন করছে আমাদেরকে একটু জানিও, যে ভাই আমি নোট ডাউন করে রাখতেছি, সমস্যা নেই। আর যারা যারা নোট ডাউন করতেছো না, তোমরা একটু তাড়াতাড়ি নোট ডাউন করে রাখো, কারণ এই জিনিসগুলো কিন্তু তোমাদের পরে আবার দেখার জন্য পুরো লাইভ ক্লাসটা দেখতে হবে। ঠিক আছে, তুমি ছোট্ট করে নোট করে নিয়ে নাও, যে খার কাচা মানে এখানে বোঝানো হয়েছে কি কাপড় কাচতে গিয়েছে। ঠিক আছে। অপু অপু বলিল, নারকেলের মালাটা আমায় দে, ওতে ঢেলে নিয়ে আসবো, তুই খিড়কি ধরে গিয়ে দেখ মা আসছে কিনা। নারকেলের মালা কেন বোঝানো হয়েছে, কারণ অনেক সময় পুরো তেল আনার তো তাদের, দেখো এখানে কিন্তু একটা বুদ্ধির একটা প্রয়োগ আমরা দেখতে পাচ্ছি। কিরকম? সেটা হচ্ছে, ধরো তেলের শিশি আছে বা তেল আছে, এখন তেল আনবি কিভাবে, একটা বাটি লাগবে, হাতে করে আনতে হবে, হাতে করে তেল আনা কিন্তু সম্ভব না। তাহলে কি করা যায়, তারা কি করবে, নারিকেলের যে মালাটা আছে সেই মালাটা তেলে চুবিয়ে আনলে কিন্তু তেল, নারিকেলের মালাটা তেল শুষে নিবে। তারপর যদি আম খাওয়া ভর্তা করার সময় ওই মালাটা কিন্তু একটু চিপড়ালেই তেল পড়বে। তো সেই জায়গা থেকে তারা এই বুদ্ধির একটা কিন্তু প্রয়োগ করেছে। অর্থাৎ দেখো, ছোট বয়সে মানুষের মধ্যে যে বিভিন্ন ধরনের সৃজনশীল চিন্তা ভাবনা কাজ করে, সৃজনশীল মনোভাব কাজ করে, সেই বিষয়টিও কিন্তু আমরা এই অংশটুকুতে দেখতে পারলাম। দুর্গা নিম্ন স্বরে বলিল, তেল তেল যেন মেঝেতে ঢালিস নে, সাবধানে নিবি, নইলে মাটের পাবে, তুই তো একটা হাবা ছেলে। আচ্ছা বন্ধুরা, একটা জিনিস আমার একটু বাদ চলে গেছে, সেটা আমি আবার একটু আগে স্লাইডে আসলাম, সেটা হচ্ছে এখানে দেখো, এখানে আমরা একটা কথা দেখেছিলাম যে আমার কাপড় যে বাসি, এই কথাটা বলা হয়েছে, এবং সেই কারণে সে কিন্তু না জানিয়ে, অর্থাৎ হচ্ছে কি বললো, দুর্গা বলেছিল যে নুন আর তেল আনতে। অপু কি বললো, অপু বলছে যে ভার ছুলে মা মারবে, কারণ তখনকার সমাজে কিন্তু এক ধরনের কুসংস্কার প্রচলিত ছিল, যা বা এক ধরনের রীতি প্রচলিত ছিল, যে ময়লা কাপড় পরে বা হচ্ছে বাসি কাপড় পরে কি করা যাবে না,
পাকের ঘর, মানে আমরা যেটাকে কিচেন বলে থাকি, পাকের ঘর বলে থাকি, রান্নাঘর বলে থাকি, সেখানে যাওয়া যাবে না বা কোনো পণ্য, সেখানকার কোনো সামগ্রী ধরা যাবে না। সেইটি কিন্তু তারা সম্মান জানিয়েছে, অর্থাৎ মায়ের যে একটা আদর্শ, মায়ের যে একটা কথা, সেটাকে কিন্তু তারা সম্মান জানিয়েছে, এবং সম্মান জানিয়ে তারা কিন্তু সেখানে যায়নি। ঠিক আছে, এবং সুন্দরভাবে দেখো অপু কি করেছে, দিদির দিকে সুন্দরভাবে কিন্তু চাহিয়া বলেছে। আমরা আমাদের সমাজে অনেক মানুষ দেখেছি যে না, যাব না, বড় বোন বলছে কিন্তু আমি কথা শুনবো না, সেটা না করে সে কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করেছে। ঠিক আছে, সো আমরা আশা করি বুঝতে পেরেছি। পরে হচ্ছে কি বললো, হাবা ছেলে অপু বাড়ির মধ্যে হইতে বাইর হইয়া আসিয়া দুর্গা তাহার হাত হইতে মালা লইয়া আমগুলি বেশ করিয়া মাখিল, বলিল, নে হাত পা, তুই অর্থগুলো খাবি দিদি। দেখো জিনিসটা তুমি যদি একটু চিন্তা করো, মানে কত সুন্দরভাবে, কত আন্তরিকতার সাথে, কত স্নেহের একটা সম্পর্ক আমরা এখানে চিন্তা করতে পারছি, যে দুর্গা আম এর ভর্তা বা আম হচ্ছে কি করেছে, রেডি করেছে নুন তেল ইত্যাদি দিয়ে, পরে যখন ভর্তা করে দিয়েছে, একটু কি করেছে, হাত পাততে বলেছে, হাত পেতেছে যখন, এখানে তুই এতগুলা খাবি দিদি, এখানে কিন্তু অটোমেটিক্যালি একটা লাইন বলো তো উজ্জ্বল হয়েছে, কি লাইন, সেটা হচ্ছে যেই পরিমাণ অপু আশা করেছিল দুর্গা তাকে দিবে, বা হচ্ছে যেই পরিমাণ তাকে দিয়েছে, সেটা অপুর কাছে মনে হয়েছে যে কম, অর্থাৎ তাই সে ডিরেক্টলি বলে নাই যে আমাকে আরো দে, না বলে সে কত সুন্দরভাবে স্নেহের সাথে বলেছে যে তুই অতগুলা খাবি দিদি। অর্থাৎ কি, এর মাধ্যমে তার কিন্তু এই যে অনুধাবনের একটা পয়েন্ট আমি কিন্তু বলে দিচ্ছি, একটু নোট ডাউন রেখো, সেটা হচ্ছে তুই তোমাকে প্রশ্ন করা হবে তুই এতগুলা খাবি দিদি, এর মাধ্যমে কি বোঝানো হয়েছে, তখন তোমাকে বলতে হবে আলোচ্য উক্তিটি দ্বারা বা আলোচ্য লাইনটির মাধ্যমে অপুর যে আরো আম খাওয়ার ইচ্ছা সেটি কিন্তু প্রকাশ পেয়েছে। এই অনুধাবনের কথাগুলো কিন্তু তোমাকে পরীক্ষার খাতায় অবশ্যই লিখতে হবে, একটু মাথায় রেখো। হ্যাঁ, শুধু ক্লাস দেখলে হবে না, আমি যে কথাগুলো বলছি সেগুলো একটু ধারণ করার চেষ্টা করো, সেগুলো একটু রিয়েলাইজ করার চেষ্টা করো, একটু নোট ডাউন করে রাখো ছোট ছোট করে, তাহলে তুমি যখন ওগুলো উত্তরে লিখবে তখন তোমার কিন্তু পুরো পরীক্ষাটা খুব সুন্দরভাবে গোছানো হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা মোটামুটি এখানে পারলাম। সো পরে দেখাচ্ছ, হয়েছে রে, একটা লঙ্কা আনতে পারিস, আর একখানা দেবো তাহলে, অতগুলা বুঝি হলো, ওই তো ভারী বেশি, যা আচ্ছা নে আর দুখানা, বাহ দেখতে বেশ, লঙ্কা কি করে পারবো দিবি, মা যে তক্তার উপর রেখে দেয়, আমি যে নাগাল পাইনে, তবে থাকবে যা, আবার ওবেলা আনবো, এখন পটলীদের দোবার ধারের আম গাছটায় গুটি যা ধরেছে, দুপুরের রোদে তলায় ঝরে পড়ে। অর্থাৎ বন্ধুরা এখানে দেখো দুটো জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে দুই ভাই বোনের মধ্যে একটা বেশ ভালো সম্পর্ক, আন্তরিকতার সম্পর্ক। যখন অপু চেয়েছে, দুর্গা কিন্তু তাকে আম দিয়েছে, মানে আমের যে ভর্তাটা সেটা দিয়েছে। আবার যখন আবার অপু বলেছে যে এতগুলা কম হয়ে যাচ্ছে, সে কিন্তু আবারও দিয়েছে। সো তাদের মধ্যে যে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভাই বোনের মধ্যে, সেটি কিন্তু আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, একজন প্রশ্ন করেছে লঙ্কা কি, লঙ্কা হচ্ছে মরিচ। ঠিক আছে, মরিচ বোঝানোর জন্য লঙ্কা বলা হয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছো, যে প্রশ্নটি করেছিল একটু নোট ডাউন করে রেখো, তাহলে আমাদের আর পরে একদমই ভুলে যাবে না। ঠিক আছে, সো আমরা আশা করি আমরা যতটুকু পড়ছি সেটা কি তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও কমেন্টে, তাহলে আমরা কিন্তু পরের যে ধাপগুলো রয়েছে সেটাতে আস্তে আস্তে যেতে থাকবো। হ্যাঁ, দুর্গাদের বাড়ির চারদিকে জঙ্গল, এখানে দেখো দুর্গাদের যে বাড়ি, অর্থাৎ গ্রামের যে, আমরা কি বলেছিলাম যে গ্রামের জীবনের বা গ্রামের মানুষের সাধারণ জীবনযাত্রা, সহজ সরল জীবনযাত্রা, সেটি আমরা দেখতে পারি। এই বিষয়টি কিন্তু এখানে বোঝানো হয়েছে যে দুর্গাদের বাড়ির চারদিকে কি বলতো, জঙ্গল। হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতা নীলমণি রায় সম্প্রতি গত বছরই মারা গিয়েছেন। ঠিক আছে, তারপর হচ্ছে তাহার স্ত্রী পুত্র কন্যা লইয়া নিজ পিত্রালয়ে বাস করিতেছেন, কাজেই পাশের ভিটাও জঙ্গলাবৃত হইয়া পড়িয়াছে। এখানে বোঝানো হয়েছে যে হরিহর রায়ের ভ্রাতা মানে ভাই নীলমণি রায় সম্প্রতি গত বছর মারা গিয়েছে, তাহার স্ত্রী পুত্র কন্যা লইয়া নিজ পিত্রালয়ে বাস করেছে। এখানে কি বলা হয়েছে বলতো, এখানে আমরা যখন আমরা আমরা জানি যে গ্রামের অনেক সময় কি যৌথ পরিবারে বসবাস করা হয়, তাই না? সো পাশেই বোঝানো হচ্ছে যে তার ভাই থাকতো যে মারা গিয়েছেন, এবং ভাই মারা যাওয়ার কারণে বা ভ্রাতা মারা যাওয়ার কারণে কিন্তু তার পরিবারের যে সদস্যরা ছিল তারা তাদের বাবার বাড়ি, অর্থাৎ ধরো যে পরিবারের সদস্যদের ধরো তোমার ভাই বোনদের নানার বাড়ি ধরতে পারো। সো অর্থাৎ সহজ হিসাব হচ্ছে তাদের পিত্রালয়ে যে বাস করিতেছেন। সো বাস করার কারণে কি ওই জায়গাটাতে, অর্থাৎ ওই বাড়িটাতে আর কেউ থাকছে না, ওই জায়গাটাও কিন্তু একটা জঙ্গলে পরিণত হয়েছে। নিকটে আর কোনো লোকের বাড়ি নাই, 5 মিনিটের পথ গেলে তবে ভুবন মুখর্জের বাড়ি।
ঠিক আছে? সো এই জায়গাটাও কিন্তু তোমার জন্য অনেক 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 গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ৫ মিনিট পর হাঁটার পরে কার বাড়ি পড়ে? সেটা হচ্ছে আমরা কি উত্তর করব? আমরা কিন্তু উত্তরে জানবো যে এটা কিন্তু ভুবন মুখুজ্জের বাড়ি। ঠিক আছে? বানানের ক্ষেত্রে একটু সতর্ক থেকো বন্ধুরা। আর তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে যদি কখনো বানান আসে সেক্ষেত্রে মুখর্জ বা এই বানানগুলোর ক্ষেত্রে কিন্তু খুবই সতর্ক থাকতে হবে। সো আমরা বাংলা দ্বিতীয় পত্র নিয়ে ক্লাস করব, ওটা নিয়ে চিন্তার কিছু নেই। সো আমরা ফার্স্ট পেপার যেহেতু করছি, ফার্স্ট পেপারে একটু ফোকাস করি। হরিহরের বাড়িটা অনেকদিন হয়ে গেল, মেরামত হয় নাই। কেন মেরামত হয় নাই? এই যে আমরা ফার্স্টে বলেছিলাম কি যে তাদের পারিবারিক বা আর্থিক অবস্থাটা অত বেশি সচ্ছল না। সো সেই জায়গা থেকে কিন্তু মেরামত হয় না, বা সামনের দিকে রোয়াক ভাঙা ইত্যাদি বিষয়গুলো, ফাটলে বন বিছুটির, কালো মেঘ গাছের বন গাছে, কালো মেঘ মানে ঘাস বোঝানো হয়েছে মূলত, যে সবুজ ঘাস বা বিভিন্ন ধরনের ঘাস বোঝানো হয়েছে, বা বড় ধরনের গাছ, এগুলো বোঝানোর ক্ষেত্রে, অর্থাৎ জঙ্গল হয়ে গিয়েছে এই জিনিসটা বোঝানোর ক্ষেত্রে এটি কিন্তু বলা হয়েছে। জানালার কপাট শক ভাঙা, নারিকেলের দড়ি দিয়া গড়াদের সঙ্গে বাঁধা আছে। এই যে অংশটুকু, এই অংশটি থেকে কি বুঝতে পারি যে হরিহরদের যে আর্থিক অবস্থা, সেই অবস্থাটা কিন্তু আমরা এখানে বুঝতে পারছি যে তারা আসলে ততটা কিন্তু সচ্ছল ছিল না, এবং সচ্ছল না হওয়ার কারণে তাদের যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছিলাম। এই জায়গা থেকে আমি একদম বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই জায়গা থেকে কিন্তু তোমাদের একটা বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন আসার সম্ভাবনা আছে, যে নিচের কোন অপশনগুলো দেখে আমরা এই সিদ্ধান্ত নিতে পারি বা আমরা এটি বলতে পারি যে হরিহরদের আর্থিক অবস্থা ভালো ছিল না। অপশনে থাকবে তাদের বাড়ির রোয়াক ভাঙা, অপশনে থাকবে অনেক দিন ধরে তাদের বাড়ি মেরামত করা হয়েছে, হচ্ছে না, আরেকটা থাকবে তাদের বাড়িতে সবকিছু আছে। উত্তর কোন দুইটা হবে বলতো? অবশ্যই উত্তর হবে কি? উত্তর হবে প্রথম দুইটা। কি কি? যে তাদের বাড়ির রোয়াক ভাঙা আর অনেক দিন ধরে তাদের বাড়িতে কোনো মেরামত করা হয় না। খিড়কি দোর জনাত করিয়া খুলিবার শব্দ হইল। খিড়কি মানে কি? খিড়কি মানে হচ্ছে তোমার, খিড়কি দোর মানে হচ্ছে জানলা এবং দরজার একটা একটা হচ্ছে এমন ধরনের কাঠামো যেটা হচ্ছে একদম মানে দেখতে জানলার মতো, কিন্তু আসলে ওটা দরজা, এবং পিছনে একটা খিড়কি দিয়ে, মানে হচ্ছে একটা বড় লাঠির মতো যন্ত্র দিয়ে যে দরজাগুলো আটকানো হয়ে থাকে সেটাকে হচ্ছে খিড়কি দোর বলা হয়ে থাকে। খিড়কি দোর ঝনাত করিয়া খুলিবার শব্দ হইল। অর্থাৎ এটার যদি আমি তোমাকে একটা ছবি দেখাতে পারতাম তাহলে তুমি বুঝতে সুবিধা হতো খিড়কি দোর জিনিসটা কি। আমরা সাধারণ দরজা কি হ্যান্ডেল ব্যবহার করি, তখনকার দিনে কিন্তু হ্যান্ডেল ছিল না, একটা কাঠের পাটাতনের মতো জিনিস দরজার পিছনে দিয়ে রাখতে হতো, যেন হচ্ছে দরজাটা একে একে খোলা না যায়। তো সেটা খোলা শব্দ হইলো। একটু পরেই সর্বজয়ার গলা শোনা গেল, দুর্গা, ও দুর্গা। দুর্গা বলিল, মা ডাকছে, যা দেখে আয়, ওখানা খেয়ে যা, মুখের যে নুনের গুঁড়া লেগে আছে মুছে ফেল। অর্থাৎ এখানে কিন্তু আমরা চারজনের নামই দেখতে পারলাম। তোমার কাছে প্রশ্ন হচ্ছে হরিহরের স্ত্রী অর্থাৎ দুর্গা বা হচ্ছে অপুর মায়ের নাম কি ছিল? একটু আমাকে কমেন্টে জানাও তো বন্ধুরা, তাহলে আমি বুঝতে পারবো যে কারা কারা আমাদের সাথে একদম অনেক মনোযোগ দিয়ে ক্লাস করছে। তো দেরি না করে কমেন্টে একটু জানিয়ে দাও যে হচ্ছে কি বলতো, আমরা যে চরিত্রের কথা বলছি যে অপু এবং দুর্গার মা, তাদের তার নাম কি ছিল? আশা করি তোমরা কমেন্টে জানিয়ে দিতে পারবা। একটু কমেন্টে জানিয়ে দাও বন্ধুরা যে তার নাম কি ছিল, তাহলে আমরা পরের যে স্টেপটা সেটাতে সর্বজয়। আচ্ছা, নাইস, ভেরি নাইস উত্তর দিয়েছে আমাদের সাথে গেলাম নাউল হক, সামিনা সামান্তা, তারপর হচ্ছে ফয়েজ লাবিব, লাইলা অর্জু, আল আমিন আচ্ছা আল আমিন ফুয়াদ বলছো অভাগী, অভাগী ছিল না, সর্বজয়া ছিল, একটু মনে রেখো, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে অর্ষিয়া পল উত্তর দিয়েছো, কানিস ফাতেমা উত্তর দিয়েছো, মেহেরিকা খন্দকার আমাদের সাথে উত্তর দিয়েছো। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, তোমাদের জন্য একটা হাততালি একটু আস্তে দিলাম, কারণ জোরে দিলে কিন্তু তোমাদের সবার কানে লাগবে, হেডফোন দিয়ে পড়া শুনতেছো। আর সবাইকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা বাংলা ক্লাসে এত মানুষ একসাথে আমার সাথে ক্লাস করো, এই জিনিসটা কিন্তু আমার আমার অনেক বেশি ভালো লাগে। এই জিনিসটা আমি একটু বলে নিচ্ছি ক্লাসের মাঝখানে, দুঃখিত। সেটা হচ্ছে তোমাদের এই যে ক্লাসে আমার সাথে পার্টিসিপেশন, যেটা দেখে আমি বরাবরের মতো মুগ্ধ হই। আমরা আমরা তোমাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। তোমাদের অনেক অনেক ধন্যবাদ যে তোমরা আমাদের সাথে সুন্দরভাবে ক্লাস করো, স্পেশালি বাংলা। অনেক বোরিং লাগে নিশ্চয়ই তোমাদের, এই জন্য আমি দুঃখিত। আমি চেষ্টা করি যে তোমাদের এই বাংলা ক্লাসগুলোকে যতটুকু পারা যায় তোমাদের একটু ইন্টারেস্টিং করা, তোমরা যেন ক্লাস করতে বোর না হও, সেগুলো মাথায় রেখে ক্লাসগুলোকে সাজানো। তো আশা করি তোমরা এইভাবে যে পার্টিসিপেশন আমার সাথে করছো সেটা সামনেও আমার সাথে করবা, পুরো কোর্সটা আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো। তো চলো আবার পড়াশোনায় ফিরে যাই। মায়ের ডাক আর একবার কানে গেল, দুর্গার এখন উত্তর দিবার সুযোগ নাই, মুখ ভর্তি। কেন মুখ ভর্তি? কারণ হচ্ছে সে তো আম খাচ্ছে, মানে আমের যে ভর্তা বা আমের কচি আমের ভর্তা সেটা খাচ্ছে, তো সে এখন উত্তর দিতে পারছে না। মানে অনেক সময় হয় না, আমরা ধরো এইটার প্রেক্ষাপটটা একটু বুঝাই, এটা হচ্ছে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যে
মা তো আসার কথা না, কিন্তু চলে এসেছে। সো এখন কি করতে হবে? এখন যে আম বা ভর্তাগুলো রয়েছে সেটা তো শেষ করতে হবে। সো গপাগপ করে কি করলো? সবগুলা ভর্তা মনে করো খাওয়ার চেষ্টা করছে দ্রুত। সো মুখ ভর্তি হয়ে আছে, এখন কথা বলার কোনো সুযোগ কিন্তু তার নেই। সে তাড়াতাড়ি জড়ানো আমের চাকলাগুলি খাইতে লাগিল, যে কথাটি তোমাকে কিন্তু আমি বললাম মাত্রই। পরে এখনো অনেক অবশিষ্ট আছে দেখিয়া কাঁঠাল গাছটার কাছে সরিয়া গিয়া গুড়ির আড়ালে দাঁড়াইয়া সেগুলো গোগ্রাসে গিলিতে লাগিল। গোগ্রাসে গিলা মানে কি? অনেক তাড়াতাড়ি, মানে একদম জাস্ট খালি মুখে ঢুকানো আর গিলে ফেলা। সো এই ধরনের একটা অনুভূতি বোঝানোর জন্য কি বলা হয়ে থাকে? গোগ্রাসে গিলে ফেলা বোঝানো হয়ে থাকে। অপু তাহার পাশে দাঁড়িয়া নিজ অংশ প্রাণপণে গিলিতেছিল, কারণ চিবাইয়া খাওয়ার আর সময় নাই। খাইতে খাইতে দিদির দিকে চাহিয়া সে দোষ সম্বন্ধে সচেতনতা সূচক হাসি হাসিল। দুর্গা খালি মালাটা এক টান মারিয়া ভেরেঞ্চা কচার বেড়া পার করিয়া নীলমণি রায়ের ভিটার দিকে জঙ্গলের মধ্যে ছুড়িয়া দিল। ভাইয়ের দিকে চাহিয়া বলিল, মুখটা মুছে ফেল না বাদর, নুন লেগে রয়েছে যে। এটার প্রেক্ষাপটটা মূলত কি বোঝানো হয়েছে একটু বলি। এটা হচ্ছে যে দুর্গা মানে কি করলো, তাড়াতাড়ি যেতে হবে। সো এখন এই মালাটা কি করবে? মালাটা দূরে কোথাও ছুঁড়ে মারলো। ছুঁড়ে মারার জন্য আমরা নর্মালি যে কোনো সময় ছুঁড়ে মারি না, যেন আর মায়ের চোখে না পারে। সো সেই জন্য সে কি করলো, একটু জোরে ছুঁড়ে মারলো, যেন দূরে গিয়ে পরে মায়ের নজরে এটা কোনোভাবেই না আসে। এখন তোমার কাছে প্রশ্ন হতে পারে, ভাইয়া এখানে ভেরেন্ডা কচা, ভেরেন্ডাকচার, এটার মানে কি? এইটা হচ্ছে একটা বেশ মানে একটা বিদঘুটে শব্দ। এটা হচ্ছে মূলত বোঝানো হয়ে থাকে বিভিন্ন ধরনের রেরি গাছ, একটা গাছ আছে যেটা আমিও দেখি নাই কখনো, মানে আমার চোখে আমি কখনো দেখি নাই, সেটাকে বলা হয়ে থাকে হচ্ছে রেরি গাছ। সেই রেরি গাছের বেড়াকে বলা হয়ে থাকে মূলত ভেরেন্ডাকচার। সো একটু মনে রেখো, এটা এটা একটু কঠিন শব্দ, বাট এটার মিনিংটা হচ্ছে এরকম, মানে তোমার বোঝার জন্য যে এটা একটা কোনো গাছ যেটার বেড়া পার করে বেশ দূরে নিক্ষেপ করা হয়েছে, ঠিক আছে? সো ভেরেন্ডাকচার শব্দটা বেশ কঠিন। সো এই শব্দটা আশা করি তোমাদের জন্য ক্লিয়ার হয়ে গেছে। সো মুখটা মুছে ফেলার কথা বলা হয়েছে, ভাই বোনের মধ্যে একটা কথোপকথন আমরা দেখতে পাচ্ছি। পরে দুর্গা নিরীহ মুখে বাড়ির মধ্যে ঢুকিয়া বলে, কি মা, কোথায় বেরোনো হয়েছিল শুনি? অর্থাৎ দেখো, মা কিন্তু বুঝে ফেলেছেন যে দুর্গা বের হয়েছিল। একলা নিজে কত দিকে যাব, সকাল থেকে খাড় খেছে গা গতর ব্যথা হয়ে গেল, একটুখানি কুটো গাছটা ভেঙে দুখানা করা নেই, কেবল পাড়ায় পাড়ায় টোটো টোকলা সেধে বেড়াচ্ছেন। সে বাদর কোথায়? সে বাদর বলতে কে বলতো? সে বাদর বলতে কার কথা বলা হয়েছে একটু কমেন্টে জানাও, দেখি তোমরা কতটুকু আমার সাথে বাংলা বুঝতে পারতেছো। তাহলে হচ্ছে আমরা পরেরটাতে কিন্তু মানে পরের অংশটুকু পড়বো। সো আমরা যেটা দেখছিলাম যে হচ্ছে কোথায় বেরোনো হয়েছিল শুনি, অর্থাৎ এখানে মূলত বোঝানো হয়েছে কি, যে মূলত কিন্তু মাকে মাকে না বলা হলো, মা কিন্তু বুঝে ফেলেছেন যে দুর্গা বাইরে গিয়েছিল। গা গতর মানে কি? মূলত সারা শরীর ব্যথা হওয়ার কথা বলানো হয়েছে। এখানে আরেকটা রয়েছে কুটো গাছ। কুটো গাছ মানে মূলত তৃণ বা ঘাস গাছ, এটাকে বোঝানো হয়ে থাকে। দুখানা করা নেই, কেবল পাড়ায় পাড়ায়, অর্থাৎ হচ্ছে সাধারণ শৈশবের বা মানে কিশোর কিশোরীর যে একটা সাধারণ মানে বৈশিষ্ট্য, যে ঘুরে বেড়ানো বা খেলাধুলা করা ইত্যাদি যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা কিন্তু এখানে ফুটে উঠেছে। আর সে বাদর বলতে আবারও সঠিক উত্তর দিয়েছো তোমরা যারা আমার সাথে পার্টিসিপেট করছো। বলছো জান্নাতুল বাকিয়া, বলেছো আলামির ফুয়াদ, বলেছো হাফসা, তারপর হচ্ছে গেলামনাউল হক, তারপরে হচ্ছে জান্নাতুল মাওয়া, সবাই বলছো অপুর কথা। অসংখ্য ধন্যবাদ, তোমাদের উত্তর সঠিক হয়েছে। সে বাদর বলতে মূলত এখানে অপুকে ইঙ্গিত করা হয়েছে, ঠিক আছে? সো এটাও কিন্তু তোমাদের নৈর্ব্যক্তিকের অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে যে সে বাদর কোথায়, এখানে সে বলতে কার কথা বলা হয়েছে। আশা করি এখন একদম পরিষ্কার। অপু আসিয়া বলিল, মা খিদে পেয়েছে, রোসো রোসো একটুখানি দাঁড়াও বাপি। এখানে রোসো রোসো শব্দটির মানে কি নিশ্চয়ই তোমার মনে প্রশ্ন আসছে একটু। আচ্ছা, সো এটা হচ্ছে তোমাদেরকে আমি জিজ্ঞেস করবো না, কারণ এটা তোমাদের পারার কথাও না। রোসো রোসো মানে হচ্ছে থামো থামো, মানে একটুখানি দাঁড়াও। এটা কিন্তু এই ধরনের দ্বিরুক্ত শব্দ, আমরা বাংলা দ্বিতীয় পত্রে দ্বিরুক্ত শব্দ সবাই তো জানি বা পড়েছি। সো সেই জায়গা থেকে এটা হচ্ছে রোসো রোসো, মানে আরে দাঁড়াও দাঁড়াও, থামো একটু, একটুখানি দাঁড়াও বাপু, একটুখানি হাফ জিরোতে দাও, মানে মাত্র তো মা এসেছে। তো সেই কারণে মা এই কথাটি বলছেন যে একটু থামো। রাত দিন খিদে আর খিদে, অর্থাৎ হচ্ছে সারাদিন এই ধরনের কাজগুলো করতে করতে সে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছে, এই বিষয়টি আমরা এখানে দেখতে পাচ্ছি। খানিকটা পরে সর্বজয়া রান্নাঘরের দাওয়ায় বটি পাতিয়া শশা কাটিতে বসিল। অপু কাছে বসিয়া করিয়া বলিল, আর ছোট্ট আটা বের করো না মা, মুখে বড্ড লাগে। দুর্গা নিজের ভাগ হাত পাতিয়া লইয়া সংকুচিত সুরে বলিল, চাল ভাজা আর নেই মা। অপু খাইতে খালিলে বলল, ও চিবানো যায় না।
এই যে দেখো, অপু তো ছোট মানুষ, তো ও একদম ছোট যেহেতু ও বুঝতেই পারে নাই যে এখানে চিবানো যাচ্ছে না। আমরা কি জানি, আমরা জানি হচ্ছে আমরা যখন টক কিছু খাই, ধরো টক কোনো ফল চিবিয়ে খেয়েছি বা অনেকক্ষণ চিবানোর কারণে আমাদের দাঁত কিন্তু টক হয়ে যায়, মানে আমরা তখন আর অন্য খাবার খেতে পারি না, আমাদের একটু টক টক ফিল হয় বা একটু অনুভূতি আমরা পাই। তো সেই জায়গা থেকে আম খেয়ে দাঁত টকে, মানে হচ্ছে বলে ফেলেছে, মানে সে বলতে চায় না, এই লাইনটা কিন্তু শেষ করা হয়নি, এটা কিন্তু ইচ্ছা করে এরকম করা হয়েছে। কেন? কারণ হচ্ছে সে হঠাৎ করে মুখ দিয়ে বের হয়ে গিয়েছে, সো বলে থেমে গিয়েছে যে এখন তো মা জেনে গেল যে তারা কি কি করেছে এতক্ষণ। সো দুর্গার ভ্রুকুটি মিশ্রিত চোখ টেপায় বাধা পাইয়া তাহার কথা অর্ধপথেই বন্ধ হইয়া গেল। যে অর্ধপথে বন্ধ হওয়াটা কি আমরা কিন্তু এই অংশে দেখতে পারলাম। দুর্গার ভ্রুকুটি মিশ্রিত মানে কি, অনেক সময় আমরা রাগ হয়ে একদম ভ্রু কুচকিয়ে রাখি না, তো সেই জিনিসটা এখানে মূলত বোঝানো হয়েছে। তাহার মা জিজ্ঞাসা করিল আম কোথায় পেলি, অর্থাৎ আম তো বাসায় আনা হয়নি, তাদের পিতা আনে নাই, মাও আনেনি, তাহলে আম কোথায় পাওয়া গেল? সত্য কথা প্রকাশ করতে সাহসী না হইয়া অপু দিদির দিকে জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে চাহিল। সর্বজয়া মেয়ের দিকে চাহিয়া বলল, তুই ফের এখন বেরিয়েছিলি বুঝি? দুর্গা বিপন্ন মুখে বলিল, ওকে জিজ্ঞাসা করো না, আমি তো এই এখন কাঁঠাল তলায় দাঁড়িয়ে, তুমি যখন ডাকলে তখন তো স্বর্ণ গোয়ালিনী গায়ে দুই হাতে আশায় কথাটা চাপা পড়িয়া গেল। অর্থাৎ তারা কথা বলছিল, এই জায়গাটা দেখো শেষ হয়ে গেল, তখন তো শেষ হয়ে গেছে। তখন আমরা একটা গল্পে কি হয়, অনেকগুলো সিনারি থাকে বা অনেকগুলো সিন থাকে, সেই সিনটা কি? স্বর্ণ গোয়ালিনী, অর্থাৎ স্বর্ণ গোয়ালিনী নাম কি? স্বর্ণ গোয়ালিনী গাই দুহিতে আশায় কথাটা চাপা পড়ে গেল। অর্থাৎ তাদের একটা গাই আছে যেটা দুধ দোহানোর জন্য কে থাকে বা কে কাজ করে? স্বর্ণ গোয়ালিনী। সো তারা আসার পর কারণে ওইটা নিয়ে আর আলোচনা হচ্ছে না। যা বাছুরটাকে ধরগে ডেকে সারা হলো, কমলে বাছুর ও স্বর্ণ। এত বেলা করে এলে কি বাঁচে, একটু সকাল করে এলে তো ভালো হয়, এরকম একটা বিষয় এখানে বোঝানো হয়েছে। দিদির পিছন পিছন অপুও দুধ দোয়া দেখতে লাগলো। সে বাড়ির উঠানে পা দিতেই দুর্গা হাতের পিঠে দুম করিয়া একটা নির্ঘাত কিল বসায় দিয়া কহিল, লক্ষ্মী ছাড়া বাদর। পরে মুখ ভেঙাইয়া কহিল, আম খেয়ে দাঁত টক হয়ে গিয়েছে, আবার কোনোদিন আম দেবো খেও, ছাই দেব, এই অবেলায় পটলীদের কাকরিতলির আম কুড়িয়ে এনে জারাবো, এত বড় বড় গুটি হয়েছে, মিষ্টি যেন গুড় দেব তোমায়, খেও এখন, হাবা একটা কথাকার, যদি এতটুকু বুদ্ধি থাকে। এখানে মূলত বলা হয়েছে যে কি বলা হয়েছে এখানে মূলত বলা হয়েছে যে প্রথমে তো মাইর দিছে। মাইর দিছে কেন? কারণ হচ্ছে সে মুখ ফসকায় বলে ফেলছে। দ্বিতীয়ত তাকে একটু লোভ দেখানোর চেষ্টা করছে যে আমরা আবারও আনবো, আমি আবারও আনবো, আরো মজা করে বানাবো, কিন্তু তোরে আর দিব না। এই জিনিসটা মূলত এখানে বড় বোন কি করছে, অপুকে ইঙ্গিত করে বলেছে। দুপুরের কিছু পরে হরিহর কাজ সারিয়া বাড়ি ফিরিল। সে আজকাল গ্রামের অন্নদা রায়ের বাড়িতে গোমস্তার কাজ করে। ঠিক আছে, জিজ্ঞাসা করিল অপুকে দেখছেন, এখানে হবে বাড়িতে। ঠিক আছে, এটা আমি কেটে রাখতেছি, আশা করি তোমরা বুঝতে পারছো। জিজ্ঞাসা করিল অপুকে দেখছি নে, অর্থাৎ হরিহর মানে তাদের পিতা বাসায় আসছে, বাসায় এসে ফার্স্টে জিজ্ঞাসা করলো অপু কোথায়, অপুকে দেখছে না কেন। সো সর্বজয়া বললো অপু তো ঘরে ঘুমোচ্ছে। দুর্গা বুঝি, সেই তো খেয়ে বেরিয়েছে, সে বাড়ি থাকে কখন? দুটো খাওয়ার সঙ্গে যা সম্পর্ক, অর্থাৎ এখানে কিন্তু আমরা দুর্গার সেই যে বৈশিষ্ট্য, চিরাচরিত বৈশিষ্ট্য, যে সে কিন্তু ঘুরে বেড়ায়, কৈশোরের যে বৈশিষ্ট্য মানে সেই বৈশিষ্ট্যটা কিন্তু আমরা এখানে দেখতে পেলাম। আবার সেই খিদে পেলে তবে আসবে, অর্থাৎ সে বাসায় খাওয়া দাওয়া করে, বাসায় একটু ঘুরে ঘাড়ি মানে বাসায় একটু থেকে আবার বাড়ি চলে যায়, অর্থাৎ তার দুরন্ত বনা, সেই বিষয়টি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, সো কোথায় কার আম বাগানে জামতলায় ঘুরছে, ওই চৈত্রির মাসের রোদ্দুরে ফের দেখো না, এই জ্বরে পড়লো বলে, এত বড় মেয়ে, বলে বোঝাবো কত, কথা শোনে না কানে নেয়। অর্থাৎ সে বোঝাতে চেয়েছে, মা বলতে চেয়েছেন যে একটু একটু নালিশ কিন্তু করছে বাবার কাছে, যে কি সে কিন্তু কথাও শুনে না আসলে, বা কিছু বললে শুনতে চায় না, সে যেটা ভালো মনে হয় সেটি সে তার নিজের মতো করতে থাকে। একটু পরে হরিহর খাইতে আসিয়া বলল, আজ 10 ঘরায় তাহাগাদের জন্য গেলাম বুঝলে, একটা লোক খুব মাতব্বর, 5-6টা গোলা বাড়িতে, বেশ পয়সাওয়ালা লোক, আমায় দেখে দণ্ডবোধ করে বলল, দাদা ঠাকুর আমায় চিনতে পারছেন? আমি বললাম, না বাবু, আমি তো কই। বললে, আপনার কর্তা থাকতে তখন তো পূজা আচ্ছায় সবসময় তিনি আসতেন, পায়ের ধুলো দিতেন। অর্থাৎ এখানে একটা কথোপকথন আমরা দেখতে পাচ্ছি, কেন দেখতে পাচ্ছি সেটা আমরা দেখবো। আপনারা আমাদের গুরুতুল্য লোক, এবার আমার বাড়ি শুদ্ধ মন্তর নেবো ভাবছি। আচ্ছা, একজন আমাকে প্রশ্ন করেছিলাম যে গুরুতুল্য মানে কি? গুরুতুল্য মানে সম্মান। গুরু মানে হচ্ছে কি? গুরু মানে হচ্ছে শিক্ষক, বা হচ্ছে আমাদের বয়োজ্যেষ্ঠ মানুষেরা, আমরা কিন্তু বলে থাকি তিনি আমাদের গুরু, অর্থাৎ যাদেরকে আমরা সম্মান জানাই। গুরুতুল্য মানে শিক্ষকের মতো সম্মান তুল্য যে মানুষেরা, তাদেরকে গুরুতুল্য বলা হয়ে থাকে। গুরু শব্দটি থেকে নিশ্চয়ই বুঝতে পারছো। আশা করি এবার তোমার প্রশ্নটি
পরিষ্কার হয়েছে। তা আমি তাদের বলেছি, আজ আর কোনো কথা বলবো না, ঘরে এসে ২-১ দিন বুঝলে। সর্বজয়া ডালের বাটি হাতে দাঁড়াইয়া ছিল। খুবই গুরুত্বপূর্ণ অবজেক্টিভ, যে সর্বহারা কি হাতে দাঁড়াইয়া ছিল। অনেকে বলবে কলসি, অনেকে বলবে মাটির হাঁড়ি, অনেকে অনেক কিছু বলবে, ছিল কিন্তু ডালের বাটি হাতে দাঁড়াইয়া ছিল। বটি মেঝেতে নামাইয়া সামনে বসিয়া পড়িল, বলিল, হ্যাঁ গো, তা মন্দ কি, দাও না ওদের মন্তর, কি জাত হরিহর সব। নামাইয়া বলিল, বলো না কাউকে, সদ্গোপ। অর্থাৎ এইখানেই দেখো একটা বেশ গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে যে ভেদাভেদটা ছিল, সেই ভেদাভেদটা কিন্তু এখানে ফুটে উঠেছে। এখানে দেখানো হয়েছে যে শুধুমাত্র সদ্গোপ হওয়ার জন্য হরিহরের মতো মানুষেরা, তাদের কিন্তু কি করা নাই, পুজো করতে যাওয়ার অনুমতি নেই। অর্থাৎ এখানে একটা গোপনীয়তার জায়গা তৈরি হয়েছে। কারণটা হচ্ছে এই যে সামাজিক কুসংস্কার, যেটা কিন্তু আমরা আগেও একবার আমাদের গল্পের শুরুতে পড়েছিলাম, তাই না? তো এই জিনিসটা আমরা হচ্ছে এই জায়গাটাতে দেখতে পারলাম। আর এইখান থেকে আমরা কিন্তু আরেকটা আরেকটা ইনফরমেশন বুঝতে পারলাম। সেটা কি বলতো? সেটা হচ্ছে এই যে ওদের মন্তর মন্তর দেওয়া মানে কি, অর্থাৎ বুঝতে পারছি হরিহর কি ছিল। হরিহর কিন্তু ছিল হচ্ছে এক ধরনের পণ্ডিত, যারা হচ্ছে বিভিন্ন পূজা অর্চনার কাজ করে থাকে, ঠিক আছে? তো আমাদের কাছে কি এই জিনিসগুলো এখন পরিষ্কার কিনা একটু তোমরা বলো তো। মন্ত্র মন্ত্র দেওয়া হচ্ছিল, মন্ত্র দেয় কারা? মন্ত্র দেয় হচ্ছে পণ্ডিতেরা। যেহেতু সে মন্ত্র দেয়, সেই কারণে তাকে কি বলা যায়, সে একজন পণ্ডিত। মন্ত্র কি? মন্ত্র হচ্ছে এক ধরনের, আমরা যেমন ধরো আমি মুসলিম, আমি মন্ত্র নিয়ে যদি বলি, তাহলে হচ্ছে মুসলমানরা যেমন নামাজ পড়ার সময় কি করে, সূরা পড়ে, তাই না? সো হিন্দুরা তখন কি করে, হিন্দু ধর্মের মানুষেরা তারা যখন পূজা করেন তখন তারা মন্ত্র পাঠ করেন। সো মন্ত্র পাঠটা হচ্ছে, মন্ত্র পাঠ করেন এবং তার মাধ্যমে তারা মূলত পূজা অর্চনার যে কাজ সেটিকে সম্পন্ন করেন, ঠিক আছে? সো আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ তারা মনে হয় খুব সম্ভবত তাদের যে ধর্মীয় গ্রন্থ রয়েছে, সেখানকার যে লাইন, সেখানকার যে কথাগুলো, সেটাই পাঠ করেন, সেটাকে মন্ত্র বলা হয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছো। আমি আবার কাকে বলতে যাব, তা হোক নে সদ্গোপ, দাও গিয়ে, এই কষ্ট হচ্ছে। দেখো, যে কথাটা বলছিলাম যে পারিবারিক আর্থিক অবস্থা যে সচ্ছল নয়, সেই বিষয়টি এখানে ফুটে উঠেছে। যে আচ্ছা, সদ্গোপ হোক, যে জাতের কথাই হোক, আমরা কাউকে না বললাম, কিন্তু তাদেরকে এই মন্ত্র দেওয়ার মাধ্যমে বা তাদের পূজাতে সহযোগিতা করার মাধ্যমে কিন্তু কি করা যায় বলতো, একটু কিছু পয়সা, অর্থাৎ কিছু উপার্জনের ব্যবস্থা হয়, যেটা কিন্তু তাদের জন্য বর্তমানে কি অনেক অনেক বেশি জরুরি, তাই না? বন্ধুরা, আশা করি তোমরা এখন এই জিনিসটা বুঝতে পারছো যে তাদের যে আর্থিক অবস্থার একটু দুর্বলতা ছিল, সেই জিনিসটি এখন তোমার কাছে নিশ্চয়ই একদমই পরিষ্কার হয়ে গেছে। সো এদিকে রাধা বৈষ্ণবের বউ তো ছিঁড়ে খাচ্ছে, দুবেলা তাগাদা আরম্ভ করেছে, ছেলেটার কাপড় নাই, 2-3 জায়গায় সেলাই। অর্থাৎ তাদের যে আর্থিক খারাপ অবস্থা, সেটা কি আমাদের কাছে এখন পরিষ্কার কিনা? কমেন্টে একটু, আমি একটু দেখতে যাচ্ছি, তোমরা সবাই একটু চুপ হয়ে গেছো কেন? খারাপ লাগছে বা বোর লাগছে কিনা ক্লাস, একটু জানাও তো। আমাদের ক্লাস কেমন লাগছে বন্ধুরা? তোমাদের যাদের ক্লাস ভালো লাগছে না, একটু জানাও যে ভাই আমার একদম ভালো লাগছে না, আমি আর ক্লাস করবো না। সদ্গোপ কি? সদ্গোপ হচ্ছে এক ধরনের জাতি, যেটা আমরা বলেছিলাম যে হিন্দুদের কিন্তু বিভিন্ন জাতিতে, গোষ্ঠীতে গোষ্ঠীতে ভাগ করা ছিল। তো সদ্গোপ হচ্ছে এক ধরনের জাতি। আশা করি আমাদের কাছে পরিষ্কার। তোমাদের ক্লাস ভালো লাগছে না কার কার, একটু আমাকে বলো তো। ক্লাস ভালো লাগছে না কার কার, আমাদেরকে একটু বলো। তাহলে হচ্ছে আমরা চেষ্টা করব পরবর্তীতে আরো তোমাদের কিভাবে ক্লাসটা সুন্দরভাবে নেওয়া যায় সেটার জন্য। ক্লাস কি ভালো লাগছে বন্ধুরা? আচ্ছা, সবাই বলছে আমাদের সাথে ক্লাস ভালো লাগছে, তো আমরা একটু কন্টিনিউ করবো। খুব বেশি কিন্তু বাকি নেই, আমরা কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছি। তো আমাদের খুব বেশিক্ষণ সময় লাগবে না, আর 10-15 মিনিট আমাদেরকে একটু সময় দাও, তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে আমাদের ক্লাসটা শেষ করে ফেলতে পারবো, ঠিক আছে? সো আমরা কি বললাম? আমরা বললাম হচ্ছে বামুন নেই। বামুন থেকে আমরা বুঝতে পেরেছি যে এটা কিন্তু সব থেকে ভালো, বা হচ্ছে হিন্দু ধর্ম গোষ্ঠীতে সব থেকে উপরের জাতিগোষ্ঠী বোঝানো হয়ে থাকে। আপনি যদি এই গায়ে উঠে আসেন, তবে জায়গা জমি দিয়ে বাস করায়, গায়ে এক ঘর বামুন বাস করানোর বড্ড ইচ্ছে। অর্থাৎ এখানে আমরা তার কিন্তু হরিহরের আরেক ধরনের কাজের অফার দেখতে পাচ্ছি। কিরকম? সে যদি, দুঃখিত, বামুন হয়ে ওই বাড়ি মানে ওই গ্রামে বসবাস করে, তাহলে তার কোনো কিছু করতে হবে না, তার কোনো কিছু কষ্ট করতে হবে না, তাকেই সবকিছু দেওয়া হবে। খাবার বলো, তাকে জায়গা জমি বলো, সবকিছু সেখানকার মানুষেরাই দিবে। তা কিছু ধানের জমি জমাও দিয়ে তারা হচ্ছে কি করবে বলতো, গ্রামে বামুন রাখার বড় ইচ্ছে পোষণ করেছে। আগ্রহে সর্বজয়ার কথা বন্ধ হওয়ার উপক্রম হলো। অর্থাৎ সর্বজয়া, যারা হচ্ছে অপু দুর্গার মা, তার কিন্তু বেশ এটাতে বেশ ভালো ইন্টারেস্ট ছিল। ইন্টারেস্ট থাকার কারণে সে কিন্তু যাওয়ার জন্য আগ্রহী ছিল, ঠিক আছে? তা তুমি রাজি হলে না কেন? মানে সর্বজয়া বলতে চাচ্ছে, এত ভালো একটা অফার ছিল, এত ভালো একটা প্রপোজাল ছিল, তাও তুমি যেতে যাচ্ছ না কেন?
বললেই হতো যে আচ্ছা আমরা আসবো, ও একটা ওরকম একটা বড় মানুষের আশ্রয়, এ গায়ে তোমার আছে কি, শুধু ভিটে কামড়ে পড়ে থাকা। এখানে দেখো এই লাইনটা কিন্তু অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। কেন? অনুধাবনমূলক প্রশ্নের কথা চিন্তা করে দেখো যে শুধু ভিটে কামড়ে পড়ে থাকা এটা মানে কি? এটার মানে হচ্ছে ভিটে বা গ্রামের প্রতি মানুষের যে ভালোবাসা, গ্রামের মানুষেরা কিন্তু খুব সহজে, যারা ধরো একদম ছোট থেকে গ্রামে বড় হয়েছে, গ্রামেই সবকিছু আছে, তারা কিন্তু তুমি যদি শহরের সব ফ্যাসিলিটিস এর কথা বলো, সবকিছুর কথা বলো, তাও তারা গ্রাম ছেড়ে চলে আসতে চাবে না। অর্থাৎ এর মাধ্যমে কিন্তু উদ্দীপকে কিসের সাথে রিলেট করে দিতে পারে? উদ্দীপকে রিলেট করে দিবে তোমাকে দেশের সাথে ভালোবাসার প্রতি। ধরো এমন একটা উদ্দীপক আছে যেখানে বলা হবে দেশের জন্য অনেক মানুষ কাজ করছে বা দেশের জন্য যুদ্ধ করেছেন, সো ওই উদ্দীপকে দেশের জন্য ভালোবাসা তোমার মাটির ভেপুতে কোন অংশে দেখতে পেরেছো বা কি হয় দেখতে পেরেছো? তুমি দেখতে পেরেছো যে হরিহরের ভিটে কামড়ে পড়ে থাকার মাধ্যমে তার নিজ গ্রামের প্রতি ভালোবাসার জায়গা থেকে উদ্দীপকের প্রয়োগের অংশ। এখন নিশ্চয়ই তোমরা অ্যান্সার করতে পারবে, একদম পরিষ্কার তাই না? সো আমরা চলো পরের অংশে চলে যাই। সেটা হচ্ছে হরিহর আর হাসিয়া বলিল, পাগল তখনই কি রাজি হতে আছে? ছোট লোক ভাববে, ঠাকুরের হাড়ি দেখেছি শিখিয়ে উঠেছে। উহু, এত খেলো হয়ে যেতে হয় তা নয়। দেখি একবার চুপি চুপি মজুমদার মহাশয়ের সঙ্গে পরামর্শ করে। আর তখন বললেই কি ওঠা চলে? সব বেটা এসে বলবে টাকা দাও, নইলে যেতে দেবো না। দেখি পরামর্শ করে কি রকম দাঁড়ায়। অর্থাৎ দেখো হরিহর কিন্তু বেশ ঠান্ডা মাথার মানুষ এবং চালাক, একজন একজন চালাক টাইপের মানুষ। কেন বললাম? কারণ হচ্ছে সে বুঝতে পেরেছে যে অফারটা দেওয়ার সাথে সাথেই তার চলে যাওয়া ঠিক হবে না, এবং চলে যেতে হলে তার তো বাকি যে পাওনাগুলো এই গ্রামে রয়ে গিয়েছে সেগুলো তার কি করতে হবে? শেষ করে পরে যেতে হবে। তো সেই জায়গা থেকে সে যেতে পারবে না। তার যে সামাজিক দায়বদ্ধতা, দায়িত্বশীলতা, সেটি কিন্তু আমরা হরিহরের মধ্যে দেখতে পাচ্ছি। এই যে দুইটা কথা কিন্তু বলেছি, সামাজিক দায়বদ্ধতা এবং কি বলতো, এবং হচ্ছে দায়িত্বশীলতা। এটা আর চরিত্রের বৈশিষ্ট্য, এটা কিন্তু উত্তরে জানাও তো কার চরিত্রের বৈশিষ্ট্য? এটা হচ্ছে হরিহরের চরিত্রের বৈশিষ্ট্য। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, নৈবেত্তিকের জন্য আসবে, তোমরা সহজেই ঠাস ঠাস করে উত্তর করে দিবে, কোনো চিন্তা করার আর কিছু লাগবে না যদি তোমরা ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো। তো এই সময় মেয়ে দুর্গা কোথা হইতে পা টিপিয়া টিপা আসিয়া বাহিরের দুয়ার হইতে সতর্কতার সহিত একবার উকি মাইল। অর্থাৎ কথা বলছিল, এরপরে কি করলো? দুর্গা আসলো। দুর্গা আসার পরে কি হয়েছে একটু স্কিপ করলাম। রোদ্রে বেড়াইয়া তাহার মুখ রাঙা হইয়া গিয়েছে। অর্থাৎ সে বাহিরে যেহেতু ঘোরাঘুরি করছিল, গ্রামে রোদ থাকে অনেক, তো সেই কারণে তার মুখ কি একটু রাঙা হয়েছে, মানে একটু লাল হয়ে গেছে। অনেক সময় কিন্তু তীব্র রোদে থাকলে মুখ কি হয়? লাল হয়ে যায়। তো সেই জায়গা থেকে এটা আমরা আশা করি বুঝতে পেরেছি। পরবর্তীতে রয়েছে, উঠানে নামিয়া সে কাঁঠাল তলায় দাঁড়াইয়া কি করিবে ঠিক করিতে না পারিয়ায় নিরুৎসাহ ভাবে এদিক ওদিক চাহিতে লাগিল। পরে সেখানেই বসিয়া পড়িয়া আঁচলের খুঁটি খুলিয়া কতক্ষণে শুকনা ররা ফলের বিচি বাহির করিল। খানিকক্ষণ চাকিয়া তাকিয়া সে আপন মনে সেগুলো গুনিতে আরম্ভ করিল। ১ ২ ৩ ৪ এভাবে ২৬টা পর্যন্ত গুনলো। তাহলে তোমার কাছে যদি প্রশ্ন করা হয় যে সে যে ররা ফুলের বিচি গুনছিল বা ররা ফুলের বিচি তার কাছে কয়টা ছিল, একটু প্রশ্নের উত্তরটা আমাকে জানাও তো তাড়াতাড়ি, একদম দেরি না করে চটপট অ্যান্সার করে দাও। মানে প্রশ্ন করার সাথে সাথে আমি দেখি সবার আগে আমার এই প্রশ্নের উত্তরটা কে দেয়, যে সবার আগে ৩ জনের নাম আমি হচ্ছে কমেন্টে পড়বো। সো আচ্ছা, তথ্য ক্লাসের শীটটা কে কে পাচ্ছ? তথ্য ক্লাসের শীটটা কিন্তু আমরা ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পরে আমি যে যে শব্দগুলো মার্ক করেছি সেটা কিন্তু তোমরা এই ক্লাসের ক্যাপশনের যে লিঙ্কটা সেটাতে পেয়ে যাবে, ঠিক আছে? সো আমাকে একটু একটু কমেন্টে দেখি সব থেকে আগে কারা আমার উত্তরটা দেয়। সেটা হচ্ছে খানিকক্ষণ চাহিয়া থেকে, অর্থাৎ যেই শুকনা ররা ফলের বিচি ছিল সেটার সংখ্যা কতগুলা, ঠিক আছে? সো একটু আমাকে কমেন্টে জানাও তো। সবার আগে উত্তর দিয়েছে গেলাম রাউল হক ২৬, তানজিন আক্তার সাথী বলেছ ২৬, আর শেষ কার নামটা আমি একটু পড়বো, একটু দেখি। নওশিন জাহান, নওশিন জাহান বলছে ২৬, ধন্যবাদ। আচ্ছা, সফল উত্তর দিয়েছো ২৬, তোমার নামটা পড়ে দিলাম ভাইয়া, কোনো সমস্যা নাই। মেহেরিনা খন্দকারও বলছে ২৬, ধন্যবাদ। সো এই এই যে অবজেক্টিভ গুলা, এগুলা কিন্তু তোমার জন্য মনে রাখা অনেক অনেক বেশি জরুরি, ঠিক আছে? সো মনে মনে বলিতে লাগিল অপুকে এইগুলা দেবে আর পুতুলের বাক্সে রেখে দিবে। অর্থাৎ এই যে বোনের, মানে ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা, যে এই জিনিসগুলা অপুকে সে খেলার জন্য দিয়ে দিবে। শেষ লাইনটার মাধ্যমে আশা করি আমরা বুঝতে পারছি যে অপুকে এগুলা দেব আর এগুলো পুতুলের বাক্সে রেখে দেব, ঠিক আছে? সো কেমন বিচিগুলো তেল চুকচুক করছে, মানে অনেক তৈলাক্ত একটা অবস্থা বোঝানোর জন্য এই শব্দটি ব্যবহার করা হয়েছে। আজই গাছ থেকে পড়েছে, ভাগ্যিস আগে পেলাম, নইলে সব গরুতে খেয়ে ফেলে দিত। অর্থাৎ এই যে বিচিগুলার কথা বলা হচ্ছে, আগের স্লাইডে আমরা যেটা পড়েছি যে ররা ফলের বিচি, সেগুলা কিন্তু গরুর জন্য একটা খাবার, এটা আমরা বুঝতে পারছি। রাঙি গাইটা, তাদের গাইয়ের নাম কি ছিল বন্ধুরা? দুঃখিত, একটু ভুলভাবে দাগিয়ে ফেললাম। তাদের গাইয়ের নাম কি ছিল সেটা একটু কমেন্টে জানাও তো।
তাহলে আচ্ছা, আমার নাম পড়লো না বলছে কে? নাফিস সাদিক রাতিন, আমি দেখে ফেলেছি কমেন্ট তোমার। তোমার নাম পড়ে দিলাম ভাইয়া। আসলে অনেক কমেন্ট আসে তো তোমাদের, মানে পার্টিসিপেশন, আমি আমি অনেক বেশি মুগ্ধ। আমি চেষ্টা করি সবার কমেন্ট পড়ার জন্য, কিন্তু শুধু কমেন্ট পড়লে তো হবে না। তোমরা সবাই আছো, এটা কিন্তু আমরা দেখতেছি, মনিটর করতেছি, কে কে আমাদের সাথে ক্লাস করতেছো, কে কে করতেছো না, এগুলো সব আমরা কিন্তু জানি। সো সরি, দুঃখিত যে আমার সবার কমেন্ট পড়া হয় না, বাট আশা করি সবগুলো ক্লাস করতে থাকো, তোমার কমেন্টও অবশ্যই পড়ি, যেমন এখন পড়ে ফেললাম। সো যেটা বলছিলাম সেটা হচ্ছে, গায়ের নাম কি ছিল? গায়ের নাম ছিল রাঙি। গায়ে গাইটা একবারে রাক্ষস। কেন রাক্ষস বলা হয়েছে? কারণ হচ্ছে যা পায় সবকিছু খেয়ে ফেলে। আশা করি বুঝতে পারছো। অনুধাবনের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মার্ক করে রাখো। সেটা কি? যে রাঙি গাইকে রাক্ষস বলা হয়েছে কেন, বা রাক্ষসের সাথে তুলনা করা হয়েছে কেন? কারণ হচ্ছে সেই গাইটা যা পায় সবকিছু খেয়ে ফেলে, সেই জন্য তাকে রাক্ষসের সাথে তুলনা করা হয়েছে। সে খেলা বন্ধ করিয়া আবার সযত্নে আঁচলের খুঁটি বাঁধিল। পরে হঠাৎ কি ভাবিয়া রুক্ষ চুলগুলি বাতাসে বাতাসে উড়াইতে উড়াইতে মহা খুশির সহিত পুনরায় সোজা বাড়ির বাহির হইয়া গেল। এখানে আবারও ভুল আছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। এটা হচ্ছে হবে কি, বাহির বাহির হয়ে গেল, অর্থাৎ আবারও সে কিন্তু খেলতে, বা হচ্ছে সে যে পাড়ায় ঘুরে বেড়ায় তার যে স্বাভাবিক বৈশিষ্ট্য সেটির প্রকাশ পেয়েছে, এবং সে কিন্তু বাইরে চলে গেছে। আশা করি বন্ধুরা আমার কাছে বুঝতে পেরেছো আমার এই যে ক্লাসটা। তোমাদের সবার জন্য যারা আমার সাথে ক্লাস করছো, লাস্টে আমরা একটা ছোট্টখাট্ট কুইজ সেশন করে ফেললে কি তোমরা, মানে তোমরা কি আমার সাথে থাকবা কিনা একটু কমেন্টে জানাও তো। যে আমি প্ল্যান করেছিলাম, তোমরা যদি আমার সাথে থাকতে চাও, জাস্ট 10 মিনিট, 8-10টা মিনিট টাইম দিলে আমরা একটা, এই যে আমাটির ভেপুর পড়লাম সেটা থেকে আমরা একটা কুইজ সেশন, একদম ছোটখাটো একটা কুইজ সেশন কি করে ফেলবো কিনা। এটা করলে কেমন হয়, মানে এই ক্লাসের মধ্যে একদম শেষে একদম ছোট করে অল্প করে আমরা একটা ছোট্ট কুইজ সেশন যদি নিয়ে ফেলি, তাহলে তোমার প্রিপারেশনে তুমি কিন্তু বুঝতে পারবা। সবাই একটু চিন্তা করো যে আমি যদি 20টা প্রশ্ন এখানে রাখি, 20টার মধ্যে তুমি কয়টা নিজে থেকে একদম সততার সাথে, তুমি কোনো বই দেখবা না, তুমি কোনো কিছু দেখবা না, সেই স্কোরটা তুমি যদি আমাকে একটু জানায় দাও, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে তুমি কতটা মানে ইম্পর্টেন্স দিয়ে, অথবা তুমি নিজে বুঝতে পারবা যে আমি যে 1 ঘন্টার সময় বাংলার পিছনে সম্পদ ভাইয়া ক্লাসে দিলাম, আমার কি লাভ হচ্ছে সেটা বোঝার জন্য। আচ্ছা, সবাই বলছো থাকবা, সবাই বলছো জি স্যার। তো আমি এই কুইজটা ইনশাল্লাহ নিচ্ছি। সো কুইজটা খুবই সহজ, প্রশ্ন করব উত্তর করতে হবে, প্রশ্ন করব উত্তর করতে হবে। আচ্ছা, শব্দার্থ আর টিকা, এটা তোমরা জাস্ট খালি একদম বই থেকে একটু পড়ে নিও, এখানে খুব বেশি কঠিন কিছু নাই। আর হচ্ছে আমি সবগুলা, যখন আমরা গল্প পড়েছি তখন প্রত্যেকটা শব্দের অর্থ কিন্তু, এই শব্দের অর্থগুলো আমি বলে দিয়েছি। সো এরপরও আশা করি তোমার কোনো প্রবলেম থাকবে না। যদি থাকে কমেন্টে জানাবা, ইনবক্সে নক দিবা, আমাদের গ্রুপে পোস্ট দিবা। এনি টাইম যে কোনো সমস্যার সমাধানে আমরা তোমার সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। তো শব্দার্থ নিয়ে কথা বলবো না, একটু পাঠ পরিচিতির কথা বলি। পাঠ পরিচিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, একদম একদম লাল কালি, নীল কালি, হলুদ কালি, হাইলাইট মার্ক, যেভাবে পারো মার্ক করে রাখো। সেটা হচ্ছে, আম আটির ভেবু শীর্ষক গল্পটি কোন উপন্যাস থেকে সংগ্রহ করা হয়েছে? একদম মানে যতগুলা কালি দিয়ে যতভাবে মার্ক করা সম্ভব মার্ক করো। পথের পাঁচালী উপন্যাস থেকে, এবং বানানটা একদম মানে আজকে মাথায় একদম গেঁথে ফেলো। পথের পাঁচালী বানান, পাঁচালী বানানে ভুল হয়, চন্দ্রমিত্র দেয় না, রসিকার দেয়, অনেক কিছু হয়। তো সেই জায়গা থেকে এটা ভালো মতো প্র্যাকটিস রাখো। আর হচ্ছে বাকি যে জিনিসগুলা, দুই ভাই বোনের জীবনের কথা, গ্রাম বাংলার কথা, সেগুলো আমরা কিন্তু আমাদের পুরা যে ক্লাসটা সেটাতে পড়েছি। তো আমার সাথে এখন যে 200-300 জন আমার সাথে ক্লাসটা করছে, আমরা চলো ছোট্ট একটা কুইজ সেশন নিয়ে ফেলি। বহু নির্বাচনী বানানটা ভুল আছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কেটে দিলাম, তোমাদের লাগবে না। সো ফার্স্ট প্রশ্ন, সবার আগে যারা উত্তর দিতে পারবে সেটা হচ্ছে, দুর্গার সতর্কতা মিশ্রিত স্বরে কোন ভাব সত্যটি অন্তর্নিহিত হয়েছে? আমরা একটু কঠিন প্রশ্ন দিচ্ছি, একটু কঠিন প্রশ্ন দিচ্ছি, কারণ আমরা গল্প যেহেতু পড়েছি, একটু কিন্তু আমার চিন্তা করতে হবে। তুমি যে ক খ লিখতে পারো, তুমি অপশন লিখতে পারো, তাইলেই হয়ে যাবে। দুর্গার সতর্কতা মিশ্রিত স্বরে, অর্থাৎ আমরা একটা গল্পের একটা সময় পড়েছি যে দুর্গা বেশ সতর্ক ছিল, সেই সতর্ক সময়টাতে কোন সত্যটা প্রকাশ পেয়েছে? মাতৃভক্তি, মাতৃভীতি, মাতৃস্নেহ, নাকি অসহায়ত্ব? তাহলে একটু আমাকে একটু জানাও তো উত্তরটা, মানে যত তাড়াতাড়ি পসিবল। মাতৃভীতি বলেছো অনেকেই, নির্ভীক বলেছো মাতৃভীতি। আচ্ছা, জেলামনাউল হক বলেছো ক। আচ্ছা, ক এর একটা উত্তর পেয়েছি, ক ভোট 1। খ দিচ্ছ সবাই, ঠিক আছে, সবাই খ দিচ্ছ। আমাদের সাথে কাফি ভাইয়া, তোমাদের কাফি ভাইয়া বলছে সবাইকে সুন্দর মতো মনোযোগ দিয়ে প্রশ্ন করার জন্য। কাফি ভাইয়াকে কিন্তু সবাই মনে মনে হইলো একটা ধন্যবাদ দিও। তোমাদের সাথে কাজ, আমরা যেমন পড়াশোনা তোমাকে পড়াচ্ছি, আমাদের সাথে কিন্তু ওরা অনেক বেশি কষ্ট করতেছে, পুরো টাইমটা আমাদের সাথে থাকতেছে, আমাদেরকে অ্যাসিস্ট করতেছে। তো সেই জায়গা থেকে কাফি তোমাকে অনেক ধন্যবাদ দিয়ে রাখলাম সবার সামনে। আচ্ছা, সো অনেকে বলছো এ, জান্নাতুল মা বলেছো এ মানে ক। মাতৃভক্তি, মাতৃভীতি,
এই দুইটার মধ্যে আমাদের বেশ কনফিউশন, মাতৃভীতি নাকি মাতৃভক্তি। দুইটা জায়গার একটু ব্যাখ্যা আমি দিই। হ্যাঁ, ভীতি মানে কি? ভয় পাওয়া, মাকে ভয় পাওয়া। আর ভক্তি মানে কি? ভক্তি মানে শ্রদ্ধা সম্মান করা। সেই জায়গা থেকে উত্তর কি? উত্তর হচ্ছে মাতৃভীতি। এখানে কিন্তু সে ভয় পেয়েছিল, বলেছিল দেখ অপু যে মা আসছে কিনা। সো আমরা কিন্তু আশা করি উত্তরটা পেয়ে গিয়েছি যে কি হবে, দুর্গার সতর্কতা মিশ্রিত স্বরে কোন ভাব সত্যটি অন্তর্নিহিত হয়েছে? মাতৃভীতি। কারো কোনো আশা করি কনফিউশন নাই, বুঝতে পেরেছো? আমরা ভয় দেখতে পেয়েছিলাম তার মধ্যে, সেই জায়গা থেকে এটার উত্তর হবে খ। পরে কি? অপুর মহামূল্যবান সম্পদ কোনটি? কাঠের ঘোড়া, নাডাফল, খাপড়া নাকি টিনের বাসি? চারটা অপশন আছে আমার কাছে, এগুলো সব কিন্তু একটু কঠিন প্রশ্ন, একটু চিন্তা করো। আর হচ্ছে এখন যারা উত্তর করবা তারা একটু কোশ্চেন নাম্বারটা দিও, নাইলে কিন্তু মানে আমি মনে করবো হয়তো 1 নাম্বারের উত্তর করতেছো, তো সেই জায়গা থেকে 2 লেখে ক খ এ বি সি ডি যেমনি দিতে চাও দিয়ে ফেলো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? সো আমাকে একটু উত্তর করে দাও যে অপুর মহামূল্যবান সম্পদ কোনটা ছিল। অপশনে আমি অপশন পড়ে দিলাম কাঠের ঘোড়া, যারা হয়তো অনেকে ছোট ফোন মানে ফোন দিয়ে করতেছো, মানে দেখতে কষ্ট হচ্ছে, সেই জায়গা থেকে আমি কোনো সমস্যা নেই, আমরা তোমার জন্য সব কষ্ট করবো। সেটা হচ্ছে কাঠের ঘোড়া, নাটাফল, টিনের বাসি নাকি খাপড়া, কোনটা হবে? আচ্ছা, 2 এর অনেক রকম উত্তর আসছে। কেন অনেক রকম উত্তর আসতেছে? হ্যাঁ, এইটার রিজন হচ্ছে প্রশ্নগুলো বেশ কঠিন। তোমরা ভুল করতেছো, এটাতে আমার কিন্তু বিন্দু মাত্র খারাপ লাগতেছে না। তোমরা যে পার্টিসিপেশন করতেছো, সবাই একটু চিন্তা করতেছো, আমাদের সার্থকতাটা হচ্ছে এই জায়গায়। তুমি এখান থেকে শিখতে পারলা যে এটার অ্যান্সারটা এরকম, তুমি চিন্তা করলা যে আজকে আমরা কি কি পড়ছি, তোমার কিন্তু আরেকবার রিভিশন অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো অপুর মহামূল্যবান সম্পদ কি ছিল? অনেক রকম উত্তর আসছে। নূর আক্তার বলেছো ঘ, মানে 4 নাম্বারটা। পবরিতা বলেছো ক। তারপরে ফারহান বলছো গ। নাসিমা খান বলেছো ক। সো অনেক রকম উত্তর আসছে, আমাদের উত্তর হচ্ছে এখানে খাপড়া। সঠিক উত্তর দিয়েছে অনেকেই, অনেকে ভুল উত্তর দিয়েছে। মন খারাপ করার কিছু নেই, আমরা এটা জাস্ট একটা প্র্যাকটিস সেশন। সো ভুল হতেই পারে, তোমরা ভুলগুলাকে সংশোধন করে নিও আর গল্পটা একবার ভালো মতো পড়ে নিও। এটা একটু কঠিন করে প্রশ্ন করার কারণ হচ্ছে এইটা, এখান থেকে অবজেক্টিভ কিন্তু বেশ কঠিন হইতে পারে। সো এটা মাথায় রেখে আমরা ক্লাসগুলা করব, ঠিক আছে? সো অপু বাসি কাপড়ে তেল ছোবে না কেন? মা মারবে বলে। এটা আমরা 3 নাম্বার প্রশ্নে আছি, অ্যান্সার করার সময় 3 লেখে তারপরে তোমরা অ্যান্সার করবা, ঠিক আছে? অপু বাসি কাপড়ে তেল ছোবে না কেন? মা মারবে বলে, তেল ঘরে বারুদ্দ বলে, বাবা বকবে বলে, তেল অপচয় হবে বলে। উত্তরটা একটু একটু জানাই দাও আমাকে, কি হবে অপু বাসি কাপড়ে তেল ছোবে না কেন? উত্তরটা কি হবে? আমার সাথে অলরেডি কিন্তু উত্তর আসা শুরু হয়েছে 3 নাম্বার নিয়ে, আমি একটু পরে তোমাদের ক্যান্সার জানিয়ে দিব। মা মারবে বলে নাকি তেল ঘরে বারন্ত বলে, বাবা বকবে বলে। এটা ফার্স্টেই বাদ, বাবার অপশনটা আমরা বাদ দিয়ে দিই, চলো আমিও তোমাদের সাথে পড়ি। তেল অপচয় হবে বলে নাকি তেল ঘরে বানাতে বলে? আচ্ছা, সো আমার সাথে অলরেডি উত্তর আসা শুরু করেছে। শেখ তারিমা সাবরিন আমার সাথে উত্তর দিয়ে দিয়েছো, মির্জা জেরিন জান্নাতুল উত্তর দিয়ে দিয়েছো, আচ্ছা অরিত্র উত্তর দিয়ে দিয়েছো। আচ্ছা, 3 জনের নাম আমি ফার্স্টে বলছি। সো আজকে যেহেতু বেশ কিছু অবজেক্টিভ আছে, আমরা চেষ্টা করি চলো। আচ্ছা, আর 2 জনের নাম বলি। মিনহাজ দিয়েছো, পরে শামসুন নাহার দিয়েছো। বেশ অনেকগুলো উত্তর আসছে। মা মারবে বলে, তেল অপচয় হবে বলে। এটার উত্তর তেল অপচয় হবে বলে কিন্তু হওয়ার কোনো কারণ নাই। এটার উত্তর হবে মা মারবে বলে। মনোযোগ দিয়ে যদি আমরা একটু চিন্তা করি আরেকবার, সেটা হচ্ছে আমরা বলেছিলাম কি বাসি কাপড় দিয়ে কাপড়ে যদি ধরা হয় তাহলে কিন্তু এটা কি একটা ধরনের অমঙ্গল বা অপবিত্র হয়ে যায়, ধরা হয়। আমি কুসংস্কারের কথা বলেছিলাম, সেই জায়গা থেকে ধরলে মা মারবে, সেই কারণে এই কাজটি করা হয়নি, ঠিক আছে? অপু দুর্গা কেমন পরিবারের সদস্য? বেশ, এটা তো সবাই একদম সঠিক উত্তর দিবে, ঠিক আছে? মধ্যবিত্ত, নিম্নবিত্ত, অবস্থা সম্পন্ন পরিবারের নাকি ঠাকুর পরিবারের? এটার উত্তর একটু আমাকে দাও তো দেখি। এটার উত্তর আমার সাথে কে কে দিতে পারে? 4 নাম্বার বলবা, 4 নাম্বার দিয়ে এটার অ্যান্সারটা আমার সাথে করে দিবে, ঠিক আছে? আচ্ছা, শেখ আল আদিয়াত উত্তর দিয়েছে আমার সাথে মা মারবে বলে, ধন্যবাদ। পরের কোশ্চেনটির উত্তর আমরা দিয়ে ফেলি। আচ্ছা, এটার উত্তর হবে হচ্ছে নিম্নবিত্ত পরিবারের। কেন? কারণ হচ্ছে তাদের আর্থিক অবস্থার যে অবনতি বা খারাপ অবস্থা সেটা কিন্তু আমরা দেখতে পেরেছিলাম, ঠিক আছে? সো আমরা মোটামুটি বুঝতে পেরেছি আশা করি। পরের প্রশ্নটা হচ্ছে দুর্গার মুখ রাঙা হয়ে গেল কেন? রৌদ্রের তাপে, মায়ের বকা শুনে, লজ্জায় নাকি বন বিছুটির কামড়ে? বন বিছুটি কি? এক ধরনের পোকা, বলে দিলাম আগেই, ঠিক আছে? সো 5-এর উত্তর কি হবে? আমার সাথে বন্ধুরা যারা আছো একটু কমেন্টে আমাকে জানিয়ে দিও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের কি অবস্থা, কতটুকু পারছো। নিজেরা একটু চেষ্টা করো আমার সাথে, তাহলে যেটা হবে আমরা খুব সহজেই কিন্তু ক্লাসগুলোকে
বেশ ইন্টারেক্টিভ, এবং তোমরা যে অনলাইনে ক্লাস করছো এটা তোমাদের জন্য বেশ উপকারী হবে। যে তুমি যদি উপকারী হবে তখনই যখন তুমি আমার সাথে একদম সেম ভাবে পার্টিসিপেশনটা করবে। তোমার এই কুইজগুলো হওয়ার পরে, শেষ করার পরে তুমি বললো যে ভাই আমরা 20টা কুইজের মধ্যে আমার এতগুলা ঠিক হয়েছে, ঠিক আছে? সো অলরেডি উত্তর আসা শুরু হয়েছে, রৌদ্রের তাপে। অসংখ্য ধন্যবাদ, এটাই সঠিক উত্তর। আমার সাথে প্রথম তিনজনের নাম আমি পড়ছি। প্রথম তিনজনের মধ্যে আচ্ছা দিয়েছে হচ্ছে ফয়েজ লাবিব, সেকেন্ডে দিয়েছে নিশাত পারভিন, থার্ডে দিয়েছে হচ্ছে তুরাইয়া ইসলাম। আচ্ছা, ধন্যবাদ, আমরা সঠিক উত্তর পেয়ে গিয়েছি রৌদ্রের তাপে। পরের প্রশ্নটি হচ্ছে অপুর কাঠের ঘোড়াটি কি অবস্থায় ছিল? রং ওঠা, চকচকে, হাতল জোড়া লাগানো, নাকি ভাঙা হাতল? 6 নাম্বার প্রশ্নের উত্তরটা আমরা একটু নিয়ে নেই। 6 নাম্বার প্রশ্নের উত্তরে আমরা দেখতে পাচ্ছি যে অপুর কাঠের ঘোড়াটি কি অবস্থায় ছিল? রং ওঠা, চকচকে, হাতল জোড়া লাগানো, নাকি ভাঙা হাতল? কোনটি হবে বন্ধুরা? আমার একটু জানাই দাও তো তাড়াতাড়ি, তাহলে হচ্ছে আমরা খুব সহজে কিন্তু বুঝতে পারবো। সো 5-এর প্রশ্ন আসছে ভাঙা হাতল, আচ্ছা 5-এর না, দুঃখিত, 5-এর, আচ্ছা 6-এর উত্তর এসেছে রং ওঠা, এটাই সঠিক উত্তর। ধন্যবাদ যারা সঠিক উত্তর দিয়েছো। পরেরটা আমরা আমরা একটু ফাস্ট করে যাই, কারণ অনেকক্ষণ হয়ে গেছে, তোমরা পরে আমার বকা দিবা যে ভাইয়া এতক্ষণ ক্লাস নিতেছেন, এটা কি কোনো কথা? বাংলা ক্লাস করতেছি এটাই বেশি, এরকম যদি মনে করো তো সেই জায়গা থেকে আমরা চলো একটু তাড়াতাড়ি করে ফেলি। জাকির মিয়া হতদরিদ্র হয়েও একজন ব্যক্তিত্ব সচেতন মানুষ। মাটির ভেপু গল্পে জাকির মিয়ার অনুরূপ চরিত্র কোনটি? এখানে প্রশ্নের উত্তরটা একটু আমার সাথে দাও তো। এটা কিন্তু বেশ কঠিন একটা প্রশ্ন, যে অপু, দুর্গা, সর্বজয়া নাকি হরিহর, কাকে আমরা ব্যক্তিত্ব সচেতন দেখেছিলাম? আমি একটু হিন্টস দেই। কাকে আমরা দেখেছিলাম যে একটা ভালো অফার পাওয়ার পরে গ্রামে পরিবর্তন, মানে গ্রামে চলে যাওয়ার সুযোগ থাকার পরেও তারা যায়নি? এখানে প্রথম উত্তর দিয়েছে ফায়েজ লাবিব, তারপর হচ্ছে আরজুমান আরা, আনিকা আহমেদ, সবাই বলছো ডি অর্থাৎ হরিহর, এটাই হচ্ছে সঠিক উত্তর। আমি তোমাকে উত্তরটা দেখাই দিচ্ছি। পরের প্রশ্ন হচ্ছে হাতি মরলেও লাখ টাকা প্রবাদটি আটির ভেপু গল্পের কোন দিকটির সঙ্গে সম্পর্কিত? হাতি মরলেও লাখ টাকা প্রবাদটি আটি ভেপু গল্পের কোন দিকটির সাথে সম্পর্কিত? একটু দেখি তো পারো নাকি, এটা কিন্তু বেশ কঠিন একটা প্রশ্ন। এটা যদি পারো তাহলে কিন্তু তুমি বেশ বাংলায় বেশ পারদর্শী, এটা আমরা বলতেই পারি। সো আমাদের সাথে এখনো তোমরা অনেকে আছো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি বারবার ধন্যবাদ দিতে চাই, কারণ হচ্ছে বাংলা ক্লাস মানুষজন করতে চায় না, তারপরে তোমাদের মধ্যে যে এত আগ্রহ, শিখার জন্য আগ্রহ, সেটা কিন্তু বেশ ভালো লাগে। আচ্ছা, সর্বজয়ার মানসিকতা, সর্বজয়ার মানসিকতার উত্তরই আসছে বেশি। আচ্ছা, আনিকা বলেছো দরিদ্র হরিহরের ব্রাহ্মণত্ব। আচ্ছা, আমরা উত্তরটা দেখে নেই, উত্তরটা হচ্ছে দরিদ্র হরিহরের ব্রাহ্মণত্ব, ঠিক আছে? সো আমরা পরের প্রশ্নে চলে যাই। জাফরপুরের লক্ষ্মী দরিদ্র আউয়াল মুন্সিকে রাখিখলা গ্রামের মসজিদের ইমাম হতে অনুরোধ করা হয়। এখানে আউয়াল মুন্সি আমাটি ভেবু গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করছে? আচ্ছা, এটা আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো না, এটা অলরেডি অনেকবার আমরা করে ফেলেছি। এটা হচ্ছে তোমার কি আউয়াল মুন্সি, আউয়াল মুন্সি কে? আউয়াল মুন্সি হচ্ছে ইমাম হতে অনুরোধ করেছে। সো এখানে আমরা হরিহরের কথাটা কিন্তু বুঝতেই পারছি। সো এখানে টাইম নিচ্ছি না, পরের প্রশ্নে যাই। আবিদ মিয়া গ্রামের মহাজনের কাছে টাকা ধার চাইলে মহাজন জমি জমানত চায়। মহাজনের সঙ্গে আটি ভেবু গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? এটার উত্তর হচ্ছে সেজ ঠাকুরনের। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। পরের প্রশ্ন হচ্ছে আটি ভেবু গল্পে সর্বজয়াদের রায়বাড়ির কত টাকার উপর নির্ভর করতে হয়? 5 টাকা, 10 টাকা, 8 টাকা, নাকি 15 টাকা? 11 নম্বর প্রশ্নে আছি আমরা। 11 নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে একটু আমাকে জানিয়ে দাও, এটা আমি একটু অপেক্ষা করছি তোমাদের উত্তরের জন্য। উত্তর পেলে পরবর্তী প্রশ্নে আমরা কিন্তু মুভ করতে পারবো। তো বন্ধুরা যারা আছো আমার সাথে একটু পার্টিসিপেট যদি করো। 8 টাকা। আচ্ছা, সবাই বলছো 8 টাকা, অসংখ্য ধন্যবাদ। আমরা উত্তরটি দেখে নিচ্ছি, এটির উত্তর হচ্ছে 8 টাকা। পরবর্তীতে আছে আমাটির ভেবু গল্পের রচয়িতা কে? এটা তো সবাই পারবা। তারপরে একটু দেখি 12 নম্বর প্রশ্নের উত্তর কি হবে। আমার সাথে কতজন উত্তর দিচ্ছে? সবাই উত্তর দিচ্ছে। আচ্ছা, আমি কিছু নতুন নাম পড়ছি, অন্যরা মন খারাপ করো না, সবাই আমার সাথে পার্টিসিপেট করছো, বাট সবার কথা যদি একটু বলি। বর্ণা চাকমাকে আমি দেখতে পাচ্ছি, আবিদা সুলতান আমার সাথে আছে, মাহমুদা আক্তার আছে আমার সাথে, নাফিস সাদিক রাতিন আছে, ইমদাদ হোসেন আছো, আব্দুর রফ আনসারি আছো, তারপরে সাফওয়ান হোসেন আছো, শিলা হোসেন আছো, তোমাদের সবাইকে ধন্যবাদ। নওশিন জাহান আছো, মোহাম্মদ আলী আছো, রাফায়েত আছো, তাজিন হোসেন আছো, তোমরা সবাই আমার সাথে উত্তর করছো, এই জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আচ্ছা, সবাই মোটামুটি বলছো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অসংখ্য ধন্যবাদ, সঠিক উত্তর, এটা সবাই পারার কথা। তারপর হচ্ছে আমাটি ভেবু গল্পটি মানুষের জীবনের কোন সময়কে স্মরণ করিয়ে দেয়? কৈশোরের সময় নাকি শৈশবের সময়?
এই দুইটার মধ্যে কিন্তু বেশ একটা কনফিউশন আমাদের মধ্যে কাজ করতে পারে। এই দুইটার মধ্যে আমরা একটু জেনে নেই যে এই দুইটার মধ্যে উত্তর কি হবে। এই দুইটার মধ্যে উত্তর হবে হচ্ছে শৈশবের সময়। কৈশোর মানে কখন? কৈশোর মানে হচ্ছে 14-15 পরের যে সময়টা, সেটাকে কৈশোরের সময় বলা হয়। আর যেহেতু আমরা পড়েছিলাম 10-11 মধ্যে তাদের বয়স, সেই জায়গা থেকে সেটাকে শৈশবের সময় আমরা বলে থাকবো। ঠিক আছে? মনের মানে আমরা পড়ানোর সময় বেশ কয়েকবার খুব সহজে কিশোর কিশোরী বা কৈশোরের সময় বলেছি, এটা একটু মাথায় রেখো, এটা আমার ভুল হয়েছিল, দুঃখিত। এটা হবে শৈশবের সময়। শৈশব মানে ছোটবেলার সময়টাকে এখানে কিন্তু প্রেজেন্ট করা হয়েছে। দেখো, অবজেক্টিভটা পড়তে গিয়ে কিন্তু আমরা এই জিনিসটা শিখে ফেললাম। এটা কিন্তু খুব বেশি জরুরি ছিল, যে আমরা যদি কিশোরের সময় বলি বা কৈশোরের সময় বলি, সেটা কিন্তু ভুল হয়ে যাবে। আম আটি ভেবু গল্পের প্রবীণ চরিত্র কোন দুইটি? এটা প্রবীণ হবে না, এটা হচ্ছে প্রধান চরিত্র হবে। বন্ধুরা, আমি আন্তরিকভাবে দুঃখিত এটির ভুলের জন্য। এটা হবে হচ্ছে প্রধান চরিত্র, মানে মেইন চরিত্র কোন দুটি ছিল 14-তে। 14 নম্বর প্রশ্নের উত্তরটা একটু দাও দেখি। এখানে বেশ কিছু প্রশ্ন আছে। হরিহর সর্বজয়া, অপু দুর্গা, অপু হরিহর, নীলমণি রায় ও স্বর্ণগোয়ালিনী। 15 আচ্ছা, 15-তে তো আমি যাইনি এখনো ভাইয়া, আমরা আছি হচ্ছে 14-তে। 14 নাম্বারের উত্তর আমার সাথে আমাদের ভেবু গল্পের প্রধান চরিত্র হচ্ছে, আমার সাথে প্রশ্নের উত্তরটা, আচ্ছা, ইভা সুলতান আমাদের সাথে যুক্ত হয়েছে, মেহেদী হাসান যুক্ত হয়েছে, মেহজা বিন ইভা আমার সাথে যুক্ত হয়েছে, মিনহাজ উদ্দিন আমার সাথে যুক্ত হয়েছে। 14-2 মানে বি বলছো, অসংখ্য ধন্যবাদ, সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে পথের পাঁচালী কোন শ্রেণীর সাহিত্য? সব থেকে ইম্পর্টেন্ট একটা প্রশ্নগুলোর মধ্যে, অন্যতম ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর মধ্যে একটা। এটার উত্তর তোমরা নিজেরা আমাকে একটু দাও তো। 16 নাম্বার লিখে এটার উত্তরটা একটু লিখে ফেলো যে এটার উত্তর কি হবে। আমি পড়ানোর সময় অনেক অনেক অনেকবার বলছি, সো আমি এটার উত্তরটা একটু তোমাদের কাছ থেকে আশা করতেছি যে এটার উত্তর কি হবে। পথের পাঁচালী কোন শ্রেণীর সাহিত্য? পথের পাঁচালী কোন শ্রেণীর সাহিত্য? আমাকে একটু প্রশ্নের উত্তরটা বন্ধুরা দিয়ে ফেললে আমি বুঝতে পারবো যে তোমরা সঠিকভাবে মানে আমাদের পুরো ক্লাসটি শুনেছিল কিনা। সো এটা কিন্তু অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। বন্ধুরা, একটু উত্তরটা করে ফেলো। পথের পাঁচালী কোন শ্রেণীর সাহিত্য? এটি হচ্ছে এক ধরনের উপন্যাস বলছে নাফিস, বলছে আদিবা, ইমতিয়াজ, হাফসা সারওয়ার, মুন্নি, আনিকা আহমেদ, সবাই বলছে উপন্যাস। ধন্যবাদ তোমাদেরকে। এটা কিন্তু সঠিক উত্তর হচ্ছে পথের পাঁচালী এক ধরনের উপন্যাস ছিল। আমি বারবার বলছি বন্ধুরা, ছোট ভাই ছোট বোন যাই বলো, বন্ধুরা বলছি, এইটা মাস্ট, এটা একদম মুখস্থ রাখো প্লিজ, যে পথের পাঁচালী কি? পথের পাঁচালী হচ্ছে এক ধরনের উপন্যাস। ঠিক আছে? সো মোটামুটি আমরা কিন্তু আশা করি বুঝতে পারছি। পরের প্রশ্নটা যদি একটু চলে যাই, আমরা উত্তর দেখে নিলাম উপন্যাস। পরের প্রশ্নটা হচ্ছে আমাটির ভেপু গল্পটি সংকলিত হয়েছে কোন গ্রন্থ থেকে? এটাও খুব গুরুত্বপূর্ণ। আমি দুঃখিত, এখানে সিরিয়ালও কিছু একটু ভুল করা হয়েছে। এখানে তুমি 15 লেখো, 15 লিখে আমাকে অ্যান্সারটা জানাও। পথের পাঁচালী, অপরাচিত, আরণ্যক নাকি মেঘমল্লার, কোনটি হবে? আমাটির ভেপু গল্পটি সংকলিত হয়েছে কোন গ্রন্থ থেকে? পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, মেঘমল্লার। এই প্রশ্নের উত্তর একটু আমাকে করে জানাও। আচ্ছা, 15 আমাদের সিরিয়াল একটু ভুল হয়েছে, সো সিরিয়ালটা আশা করি এবার তোমরা বুঝতে পারছো। সো এটার উত্তর অলরেডি আসা শুরু করেছে, পথের পাঁচালী বলছো, অসংখ্য ধন্যবাদ, এটার উত্তর সঠিক হয়েছে। এটার উত্তর হচ্ছে পথের পাঁচালী, অর্থাৎ আমাটির ভেপু গল্পটি সংকলিত হয়েছে পথের পাঁচালী থেকে। এটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাটির ভেপু গল্পটিকে সার্বিকভাবে পর্যালোচনা করলে বলা যায় এখানে রূপায়িত হয়েছে গ্রামীণ জীবন, মানুষের শৈশব, নাকি মায়ের চরিত্র। এখানে আমরা এইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মানে একটু একটু ক্রিটিক্যাল কোশ্চেন এটা। সো আমরা চলো একটু দেখে নেই যে এই ক্রিটিক্যাল কোশ্চেনটার অ্যান্সার কি হবে। আমরা গ্রামীণ জীবন এখানে দেখতে পেরেছিলাম কিনা, মানুষের শৈশব দেখতে পেরেছিলাম কিনা, মায়ের চরিত্র দেখতে পেরেছিলাম কিনা। এটার উত্তর হচ্ছে সবগুলা। কেন? কারণ আমরা এখানে গ্রামীণ জীবন ফার্স্টেই বলেছিলাম যে গ্রামের মানুষের সাধারণ জীবনযাপন দেখেছি, মানুষের শৈশব, অপু দুর্গার যে শৈশব সেটি আমরা দেখেছি, মায়ের চরিত্র অর্থাৎ মা যে তার সাথে স্নেহের সম্পর্ক দেখেছি, মাকে ভয় পাওয়ার কথা বলেছি, অর্থাৎ মায়ের চরিত্র কিন্তু আমরা এই অংশটিতে দেখতে পেরেছি। আচ্ছা, 17-র ক বলছো, 17-র ক হবে না, 17 কিন্তু সবগুলো হবে। মায়ের চরিত্র কিন্তু আমরা এখানে দেখেছি, মা অনেক কষ্ট করে কাজ করছেন, মায়ের কর্মর যে জীবনযাপন বা হচ্ছে পরিবারের জন্য যে কাজ করা, সেই জিনিসগুলা কিন্তু আমরা এখানে দেখতে পেরেছি। 17-র সবাই ক বলছো, 17-র ক হবে না, 17-র অ্যান্সারটা হবে সবগুলা, অর্থাৎ হচ্ছে 1, 2, 3। মায়ের চরিত্র, মানুষের শৈশব, গ্রামীণ জীবন সবগুলাই আমরা দেখতে পেরেছি। আশা করি তোমরা এবার বুঝতে পেরেছো। পরে হচ্ছে মিলি বাইরে থেকে বাড়ির দরজায় এলো, তবে মা বকবে বলে বাড়িতে ঢুকতে পারলো না। দুর্গা ও মিলি মাকে ভয় পায়, মাকে শ্রদ্ধা করে, মাকে সমীহ করে। এখানে একটা মজার জিনিস বলি,
আমরা কিন্তু আগেও এই ধরনের একটা প্রশ্ন দেখেছিলাম, তখন উত্তর করেছিলাম শুধু, এটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি। তখন উত্তর করেছিলাম শুধু মাকে ভয় পায়। কিন্তু দেখো এখানে আমার কাছে কিন্তু শুধু মাকে ভয় পাওয়ার মতো কোনো অপশনই নাই। সেই জায়গা থেকে আমার, আচ্ছা সাব্বির হোসেন বলছো তোমার কমেন্ট পড়লাম না, অনেক কান্নাকাটি করতেছো। ভাই কান্নাকাটির কোনো কারণ নাই, অনেক কমেন্ট আসতেছে, আমি সবার কমেন্ট পড়ার চেষ্টা করছি, এই জন্য আমি বেশি বেশি করে কোশ্চেন রাখি যেন সবার কমেন্ট গুলো আমরা পড়তে পারি। আন্তরিকভাবে দুঃখিত ভাইয়া, মাফ করে দিও। একদম মন খারাপ করো না, ক্লাসে থাকো, আমাদের সাথে ক্লাসগুলো করো, তোমাদের উপকার হচ্ছে। কমেন্টও আমি পড়ার চেষ্টা করতেছি, ঠিক আছে? সো জান্নাতুল মা অলরেডি বলেছে 1 2, অসংখ্য ধন্যবাদ। সঠিক উত্তর হচ্ছে, আমরা এটা ভুল হয়েছে একটু, এটা সঠিক উত্তর হবে হচ্ছে 1 2। আন্তরিকভাবে দুঃখিত, এটা আমি ঠিক করে তোমাদের যখন স্লাইডটা প্রোভাইড করা হবে তখন আমি এটা প্রোভাইড করার ব্যবস্থা করব, ঠিক আছে? তো এটার উত্তর হচ্ছে মাকে ভয় করে এবং মাকে শ্রদ্ধা করে, এই দুইটা জিনিস হবে, যেহেতু আমার কাছে কিন্তু অপশন নাই। বন্ধুরা এটা তোমরা একদমই মাথায় রেখো না, আমি যেটা দাগাই দিচ্ছি ওইটা তোমরা হচ্ছে দাগা পড়বা। মাকে ভয় করে এবং মাকে শ্রদ্ধা করে। পরে হচ্ছে মিতুল পাড়ায় পাড়ায় ঘুরে তেঁতুল এনে ছোট বোনের সঙ্গে কাঁচামরিচ দিয়ে মাখিয়ে খায়। আমাটি ভেপু গল্পের প্রকাশিত দিক হলো কাঁচা আম খাওয়া, আম কুড়োতে যাওয়া, পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ানো। আমরা এখানে কিন্তু মোটামুটি 3টা জিনিস দেখতে পেরেছি। সো এটার উত্তর 3টাই হবে। তারপর হচ্ছে ঝিলিক এক ঝাঁকড়া চুল নিয়ে বাইরে দৌড়ে গেল। ঝিলিকের সাথে দুর্গার মিল আছে। দুরন্তপনা, প্রকৃতি প্রেম, উচ্ছলতা। খুবই ইম্পর্টেন্ট এই এই লাইনগুলো, এই শব্দগুলো একটু পড়ো। দুরন্তপনা মানে এই যে ছুটে চলা, বিভিন্ন এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে চলা। প্রকৃতি প্রেম মানে প্রকৃতিকে ভালোবাসা, গাছপালাকে ভালোবাসা, ফলমূল ভালোবাসা। উচ্ছলতা মানে হচ্ছে অনেক উচ্ছ্বাস থাকা, অনেক হাসি খুশি থাকা, অনেক আনন্দ নিয়ে হচ্ছে আহ আনন্দ নিয়ে বসে, আনন্দ নিয়ে কোনো কাজ করা, এই জিনিসটাকে বোঝানো হচ্ছে। আচ্ছা মমতাজ আক্তার বলছে আমার কমেন্টও পড়ো না ভাইয়া। আচ্ছা ভাইয়া, আপু তোমরা সবাই কিন্তু কান্নাকাটি শুরু করো না, আমি চেষ্টা করছি, আমি বারবার বলছি যে আমি পড়ানোর পাশাপাশি চেষ্টা করছি যে তোমাদের কমেন্ট গুলা কিন্তু পড়ার। সো মিস হয়ে যায় অনেক সময়, আমি চেষ্টা করি সবার কমেন্ট পড়ার জন্য, ঠিক আছে? সো আচ্ছা বর্ণা চাকমার কথাও আমি বলেছি, আনিকা বলেছে 19-এর এর কথা। এখন হচ্ছে আমরা এই প্রশ্নটার উত্তর দেখে নেই। এই প্রশ্নটা হচ্ছে উত্তর হবে খ। কেন? কারণ হচ্ছে প্রকৃতি প্রেম আমরা এখানে দেখিনি, আমরা মূলত কি দেখছি, দুর্গার চরিত্রের ক্ষেত্রে দুরন্তপনা দেখেছি এবং উচ্ছলতার কথা দেখেছি। বন্ধুরা আশা করি তোমরা, যে প্রশ্নগুলো কঠিন ছিল আমি সেগুলা অ্যান্সার করে দেওয়ার বা ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করেছি। যদি যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয় তোমরা বুঝতে না পেরে থাকো, আচ্ছা 20-এর অনেকেই 4 বলছো, 20-এর 4 হবে না তো, কারণ হচ্ছে প্রকৃতি প্রেম আমরা কিন্তু ওই জায়গাটাতে বা আহ, দুর্গার চরিত্রে দেখি নাই। তো সেই জায়গা থেকে এটা কিন্তু প্রকৃতি প্রেম আসবে না। দুরন্তপনা এবং উচ্ছলতা, এই দুইটা জিনিস আমরা এখানে মূলত কি দেখতে পেরেছি, আমরা কিন্তু এখানে দেখতে পেরেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো বন্ধুরা আমাদের আজকের, আচ্ছা তোমার কথা মখন চন্দ্র বিশ্বাস বলে দিয়েছি, হুমায়রা তরফদার আমার অনেক পুরান একজন স্টুডেন্ট, তোমাকে দেখে আজকে ক্লাসে, যে তুমি এসএসসি ক্লাসে আমাদের ক্লাস করছো, এটা দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ হুমায়রা ক্লাসে আসার জন্য। আমার লাইভ ক্লাসে হুমায়রা প্রতিনিয়ত আসতাম, আমি দেখতাম। সো আমরা 10 মিনিট স্কুলের লাইভ গ্রুপটাতে অনেকেই আছো, তোমরা যারা যারা আছো আমি অনেককেই চিনি। তো ধন্যবাদ সবাইকে তোমাদের আজকে ক্লাসটি করার জন্য। আমরা কিন্তু মূলত আজকে ক্লাসে চেষ্টা করেছি কি করতে বলো তো, আমরা গল্পটা বোঝার চেষ্টা করেছি। গল্প থেকে যে মেইন কি পয়েন্টস গুলা সেগুলা একটু বুঝেছি, নোট ডাউন করেছি। আমরা বেশ কিছু কুইজ সেকশন, কুইজ অ্যানালাইসিস করেছি, মানে কিছু নৈবেতিক সলভ করেছি, যার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে আমাদের কি অবস্থা, মানে আমরা কতটুকু সাকসেসফুল হলাম। সের জন্য তোমরা যে কাজটা করো সেটা হচ্ছে আমাকে একটু কমেন্টে জানাও যে তোমাদের কার কয়টা ঠিক হয়েছে, ঠিক আছে? এখন সত্যি কথা বলো, সেটা হচ্ছে ভুল হলে তোমার যদি 5টা হয়, তোমার যদি 2টা হয়, তোমার যদি 3টা হয়, কোনো সমস্যা নেই, তুমি আমাকে কমেন্টে জানাও যে ভাইয়া আমার 5টা হয়েছে, ভাইয়া আমার 7টা হয়েছে, কোনো সমস্যা নেই। তুমি এখন শিখার স্টেজে আছো, তুমি এখন ক্র্যাশ কোর্স করতেছো, আমার কোর্স করতেছোই, তুমি আমার কাছ থেকে পড়ে শিখবে। তুমি যদি 20-এ 20 পাও, এইটা ভালো, খুবই ভালো, আমি অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু 20-এ 20 পাওয়া যেমন ভালো, 20-এ 2 পাইলেও কোনো সমস্যা নেই। এই জিনিসটা শুধু আমি বলতে চাই, তোমরা প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের স্টুডেন্ট, আমরা তোমাদেরকে সর্বোচ্চ এফোর্ট দিব যেন তোমাদের কোনো সমস্যা না থাকে, তোমাদের কোনো প্রবলেম না থাকে। আর যে কোনো সময় যে কোনো জিনিস, সব ইনস্ট্রাক্টররা চেষ্টা করছেন সাহায্য করার জন্য। আর স্পেশালি বাংলার কথা, যেহেতু বাংলার পুরো বিষয়টা আমি দেখছি, যে কোনো সময় যে কোনো সমস্যা বুঝতে পারছো না, কমেন্টে জানাও। কমেন্টে জানাতে একটু সমস্যা হয়ে থাকলে আমাকে মেসেজ দাও,
আমাদের যে কাফি ভাই আছে মেসেজ দাও, কোনো সমস্যা নেই। মানে অ্যাম্বাসেডর আছে মেসেজ দাও, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করবো। গ্রুপে পোস্ট করো, কোনো সমস্যা নেই। কারণ তোমাদের জন্য আমরা আছি, 10 মিনিট স্কুল আছে সব সময়, সর্বক্ষেত্রে। সো ভালো থেকো। আজকে ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে এইটা তোমরা আমাদেরকে জানাই দিও। আর তোমরা কিন্তু একটা ছোট নোট করে সেই নোটটা আমাদের সাথে শেয়ার করে দিতে পারো। দেখছো অন্যান্য ক্লাসের ইনস্ট্রাক্টরদের মধ্যে নোট করা হচ্ছে, বাংলার জন্য কেউ নোট করতে চায় না। স্টিল যদি পারো একটু নোটটা করে ছোট করে, একদম আমি খুব বেশি কষ্ট দিব না, খুব বেশি প্যারা দিব না, ছোট করে জাস্ট খালি কবি পরিচিতি অংশটাকে কত সুন্দরভাবে প্রেজেন্ট করা যায় সেই একটা নোট আমাকে একটু যদি দাও, মানে আমাদের গ্রুপে পোস্ট করো, সবাই কিন্তু উপকৃত হবে। সো ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবারও ইনশাল্লাহ দেখা হবে। আজকে ক্লাসটি এখানে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম এবং সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো সবাই।